সো আমরা যে চ্যাপ্টারটা গত ক্লাসে পড়তেছিলাম ওটার প্ল্যান অ্যান্ড ম্যানেজ শিডিউল, প্ল্যান অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট শিডিউল, প্রজেক্ট স্কেডিউল। এটা আসলে পিএমবকের 6 নম্বর চ্যাপ্টার, চ্যাপ্টার নম্বর 6। এবং ওই চ্যাপ্টারে টোটাল 6টা প্রসেস আছে। তো প্রজেক্টে শিডিউল করার জন্য আসলে 6টা প্রসেসেই নিয়ে কাজ করতে হয় এবং প্রসেসগুলো আসলে স্টেপ বাই স্টেপ করতে হয়। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে প্ল্যান করা, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট প্রথম যেটা ছিল, প্ল্যান স্কেডিউল ম্যানেজমেন্ট, সংক্ষেপে ম্যানেজমেন্ট লিখতেছি। সেকেন্ড, এটার পরের স্টেপ হচ্ছে ডিফাইন অ্যাক্টিভিটিস, ডিফাইন অ্যাক্টিভিটিস। তার মানে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে অ্যাক্টিভিটিস ফাইন্ড আউট করা। এবং এরপরের কাজ হচ্ছে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিগুলোকে সিকোয়েন্সিয়াল করা, কোনটার পরে কোনটা হবে, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। কারণ যদি সিকোয়েন্স না করি তাহলে আসলে অনেক কাজই ঠিকমতো করা সম্ভব হবে না। আমরা যদি ফাউন্ডেশন না দিয়ে ফ্রেমিং করি তাহলে তো হবে না। ইভেন ব্যাংক লোনও যদি নিতে চান বাড়ির জন্য, এখন একটা প্রিরিকুইজিট হচ্ছে আপনার ফাউন্ডেশন ঠিক করে ফেলছেন কিনা। ফাউন্ডেশন হলে বাড়ির লোন পাবেন। তার মানে একটার পর একটা ডিপেন্ডেন্ট, একটার উপর একটা ডিপেন্ডেন্ট, সেটাকে আমরা বলতেছি সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। এবং এখানে আমরা যে টেকনিকটা ইউজ করি সেটার নাম হচ্ছে পিডিএম, প্রিসিশন ডায়াগ্রামিং মেথড। সেটা আমরা আজকে দেখব। আমরা আসলে লাস্ট ক্লাসের প্রথম দুইটা দেখেছি, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট অ্যান্ড ডিফাইন অ্যাক্টিভিটিস। আজকে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস থেকে শুরু করব। সিকোয়েন্স করার পরে কাজ হচ্ছে প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন জানা, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। তার মানে যতগুলো আগের প্রসেসে ডিফাইন অ্যাক্টিভিটিসে আমি যতগুলো অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করলাম সব অ্যাক্টিভিটির ডিউরেশনকে আইডেন্টিফাই করা। কারণ আমাদের টার্গেট হচ্ছে প্রজেক্টের শিডিউল বের করবো, প্রজেক্টের টাইম কত লাগবে। এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনস, প্রতিটা অ্যাক্টিভিটির ডিউরেশন ক্যালকুলেট করা। তারপর লাস্ট প্রসেস হচ্ছে ডেভেলপ শিডিউল। তার মানে হচ্ছে শিডিউলটা এখন ফাইনালি আমরা তৈরি করব। এবং সেই তৈরি করার সময় আমরা যে মেথডটা ইউজ করি, ম্যাথমেটিক্যাল মেথড ইউজ করি, সেটা হচ্ছে সিপিএম, ক্রিটিক্যাল পাথ মেথড। সো আজকে আসলে আমরা 3, 4, 5 এই তিনটায় এখানে কভার করব, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনস অ্যান্ড ডেভেলপ শিডিউল। ওকে, সো গত ক্লাসে আমরা এর আগে স্লাইডে শেষ করেছিলাম যে অ্যাক্টিভিটি লিস্ট তৈরি করে একটা অ্যাক্টিভিটি ছিল, ওটা আমরা ক্লাসে করি নাই। কেউ যদি বাসায় করে থাকি করতে পারি, ওটা আসলে জাস্ট কিছু অ্যাক্টিভিটি আর কি, অ্যাক্টিভিটি লিস্ট বের করা এবং অ্যাক্টিভিটি লিস্ট ডকুমেন্টটাকে ক্যাপচার করা। সো আমরা এখন আসলে যে প্রসেসটা নিয়ে কাজ করতেছি, আমি নিচে লিখে রাখছি একটু, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। তার মানে একটা শিডিউলিং এর থার্ড প্রসেস। আমরা অ্যাক্টিভিটিস পেয়ে গেছি, এখন নেক্সট আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভিটিগুলোকে সিকোয়েন্স করতে হবে। সিকোয়েন্স করার আগে আমাদের কিছু ইনফরমেশন বা নলেজ আমাদের লাগবে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, একটার উপর একটা কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করা। ঠিক আছে, যেমন একটাকে বললাম যে ফাউন্ডেশন না করলে আমরা ফ্রেমিং করতে পারবো না, আবার ফাউন্ডেশন ফ্রেমিং না হলে আমরা আবার করতে পারছি না, রুফ কাস্টিং করতে পারছি না। এই যে ডিপেন্ডেন্সি গুলা, সেই ডিপেন্ডেন্সিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ডিপেন্ডেন্সিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি, মানে যেটা আমরা ব্রেক করতে পারবো না, ন্যাচারাল। এই যে আমি এখানে একটু বোল্ড আকারে দিচ্ছি, রিকোয়ার্ড অর ইনহারেন্ট, এটা ব্রেক করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, আগে আপনার ছাদের বাড়ির ফাউন্ডেশন দিতে হবে, তারপরে অন্য কাজ করতে হবে। তারও আগে যেটা করতে হবে, আমাদের ডিজাইন করতে হবে, ডিজাইন কমপ্লিট হবে, তারপরে আমরা ফাউন্ডেশন করব, তারপরে নেক্সট কাজ করব। এগুলোকে বলা হয় ম্যান্ডেটরি টাইপ ডিপেন্ডেন্সি, একটা কাজের সাথে আর একটা কাজের, মানে উই ক্যানট ব্রেক দ্য রুল, উই হ্যাভ টু ফলো দ্য রুল। ক্লাস রুল কম চলে আসে।
ওকে, তো প্রথমটা হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে? কোনো এটা, এবং এটার আরেকটা নামও আছে, কিন্তু পিএমওয়ার্ক আরেকটা নাম আছে হার্ড লজিক। তার মানে এই লজিকটা উই ক্যানট ব্রেক, উই হ্যাভ টু ফলো দ্য লজিক, দ্যাট ইজ হার্ড লজিক। সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে আমরা ফাইন্ড আউট করতে হবে যে কোনো ডিসক্রিশনারি মানে কি, ইচ্ছাধীন, যেটা আমাদের ইচ্ছাধীন বা যেটা নলেজ অফ বেস্ট প্র্যাকটিস থেকে আমরা অলরেডি এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি যে কোনটার আগে কোনটা করলে বেটার হয়, ভালো হয়, সেটাকে বলা হচ্ছে ডিসক্রিশনারি, যেটা আমাদের ইচ্ছার মধ্যে আছে, যেটা বিভিন্ন সিচুয়েশনে বেস্ট হবে সেটা আমরা করতে পারি, কোনো রেস্ট্রিকশন নাই। ম্যান্ডেটরি মানে কোনো ওয়ে নাই ওটাকে ব্রেক করার, কিন্তু ডিসক্রিশনারি মানে আমাদের ইচ্ছার উপরে আছে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছি তো না? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে হচ্ছে আপনার প্রজেক্টের ভিতরে না, প্রজেক্টের বাইরের কোনো কিছু, যদি যেটা প্রজেক্ট রিলেটেড কোনো কাজ না, হ্যাঁ, নন প্রজেক্ট অ্যাক্টিভিটিস, যেটা বাইরের, আপনার প্রজেক্টের ভিতরের না, সেইটার অনেক ইম্প্যাক্ট থাকতে পারে প্রজেক্টে। যেমন আপনার পলিটিক্যাল একটা সিচুয়েশন হলো, যার কারণে লেবাররা কাজ করতে পারছে না, বা ওয়েদার খুবই খারাপ, যেমন আমরা জানি যে টেক্সাসে, তাই না, ভয়ঙ্কর তুষার যেটা ঝড় হলো, তো আমরা তখন কোনো কাজ করতে পারতেছি না। সেগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, যেটার উপরে প্রজেক্ট টিমেরও কোনো কন্ট্রোল নাই। আর ইন্টারনাল ফ্যাক্টর হচ্ছে প্রজেক্ট টিমের কন্ট্রোলের মধ্যে আছে। ধরেন আপনার টিমের মধ্যে দুইটা টিম, একটা টিমের কাজ হচ্ছে হার্ডওয়্যার ইনস্টল করা, একটা টিমের কাজ, এই টিমের কাজ হচ্ছে হার্ডওয়্যার ইনস্টল করা বা ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করা। আর সেকেন্ড টিমের কাজ হচ্ছে সেটার উপরে অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট করা। তো যদি এদের কাজ শেষ না হয়, তাহলে কিন্তু এই টিম কাজ করতে পারছে না। এই ধরনের ডিপেন্ডেন্সিকে বলা হয় ইন্টারনাল ডিপেন্ডেন্সি, যেটা আমার টিমের মধ্যে একটা টিমের জন্য বা একটা টিমের কাজের জন্য আরেকটা টিম ওয়েট করতেছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল ডিপেন্ডেন্সি। সো আমরা যখন কাজের সিকোয়েন্সিং করব, তখন এই চারটা ফ্যাক্টর, যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি ডিপেন্ডেন্সি, সেটাকে কনসিডার করতে হবে। আচ্ছা, এরপরে আসতেছি প্রিসিডেন্স রিলেশনশিপস। আমরা একটু আগে বলছিলাম যে আমরা যখন সিকোয়েন্সিং করব, সিকোয়েন্সিং করার পরে সমস্ত অ্যাক্টিভিটিকে কানেক্ট করে আমরা যে ডায়াগ্রামটা পাই, সেটাকে বলা হয় নেটওয়ার্ক ডায়াগ্রাম। এটা আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের গ্রাজুয়েশনও এটা ছিল, নেটওয়ার্ক ডায়াগ্রাম। হ্যাঁ, নেটওয়ার্ক ডায়াগ্রাম সলভ করে আমরা ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করে আমরা প্রজেক্টের ডিউরেশন বের করতাম। সো এই নেটওয়ার্ক ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে এই সিকোয়েন্স অ্যাক্টিভিটিস যে আমরা প্রসেসটা দেখতেছি, ওইটার আউটপুট, মানে ওইটার হচ্ছে ফাইনাল আউটপুট হচ্ছে বা ডেলিভারেবল হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো নেটওয়ার্ক ডায়াগ্রাম করার জন্য যেটা আমরা ইউজ করি টেকনিক, সেটাকে বলে পিডিএম, প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড। তার মানে একটা অ্যাক্টিভিটির প্রিডেসেসর কি এবং সাকসেসর কি, সেটা জেনে আমরা কানেক্ট করি প্রিডেসেসর এবং সাকসেসর দিয়ে। সো প্রিডেসেসরের উপর ডিপেন্ড করে আমরা উই ক্যান ড্র দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম। সেই জন্য এটাকে বলা হয় প্রিসিডেন্স ডায়াগ্রামিং মেথড। সো চার ধরনের আসলে ডিপেন্ডেন্সি আছে, রিলেশনশিপ আছে, যখন আমরা দুইটা টাস্কের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করবো। সো সেই রিলেশনগুলো চার ধরনের মধ্যে আমরা নেক্সট স্লাইডে দেখতেছি সেই চার ধরনের কি কি সেটা। আচ্ছা, প্রথমে একটু জানা দরকার যে আমরা যখন দুইটা কাজ এরকম বলি, এটা হচ্ছে এই একটা টাস্ক আর বি একটা টাস্ক, ঠিক আছে? এখন আমি যদি এভাবে কানেক্ট করি, অ্যারো দিয়ে যদি কানেক্ট করি, তার মানে কি বোঝায়? তার মানে হচ্ছে বি এর প্রিডেসেসর হচ্ছে এ, আর এ কাজটার সাকসেসর হচ্ছে বি, ঠিক আছে? প্রিডেসেসরের এবার আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে প্রিডেসেসর হচ্ছে সেই টাস্ক যেটা সাকসেসর কাজকে ড্রাইভ করে, আর সাকসেসর কাজ হচ্ছে সেটা যেটা আসলে প্রিডেসেসর টাস্ক দ্বারা ড্রিভেন হয়, ঠিক আছে? সো প্রিডেসেসর এবং সাকসেসর হচ্ছে ডেফিনেশন হচ্ছে এইটা, যে যেটা ড্রাইভ করে সেটাকে আমরা বলি প্রিডেসেসর, আর যেটা ড্রিভেন হয় সেটাকে আমরা বলি সাকসেসর। এখন চার ধরনের আমরা প্রিসিডেন্স রিলেশনশিপ ইউজ করি যখন নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি। সেই চার ধরনের মধ্যে প্রথম যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, সেটাকে বলা হয় ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপ, ঠিক আছে? এটার মানে কি? তার মানে প্রিডেসেসর অ্যাক্টিভিটি যখন শেষ হবে, দেন অনলি সাকসেসর অ্যাক্টিভিটি ক্যান স্টার্ট। তার মানে সাকসেসর অ্যাক্টিভিটির স্টার্ট ডিপেন্ড করে প্রিডেসেসর অ্যাক্টিভিটির ফিনিশের উপরে। এটাকে বলা হয় ফিনিশ টু স্টার্ট। এটা সবচেয়ে সিম্পলেস্ট। তার মানে এটা কি আসলে? এটাকে আমরা বলতে পারি সিরিজ কিংবা সিকোয়েন্সিয়াল বলতে পারি, তাই না? এটা সবচেয়ে বেশি ইউজ হয়।
আচ্ছা, এরপরে সেকেন্ড হচ্ছে এটা 2 নম্বর, এটা যেটা হচ্ছে স্টার্ট টু স্টার্ট। তার মানে দুইটা কাজ আমরা একই সময় স্টার্ট করতেছি। এই টাস্ক যখন স্টার্ট করতেছি, প্রিডেসেসর এট দ্য সেম টাইম সাকসেসফুল টাস্ক স্টার্ট হচ্ছে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ফিনিশ টু ফিনিশ। তার মানে অ্যাক্টিভিটি এ বা প্রিডেসেসর যখন ফিনিশ হচ্ছে, এট দ্য সেম টাইম সাকসেসরও ফিনিশ হচ্ছে সেম ডেটে। তো সেটাকে বলা হচ্ছে ফিনিশ টু ফিনিশ। আর আমরা যদি লাস্ট যেটা 4 নম্বরটা হচ্ছে স্টার্ট টু ফিনিশ। তার মানে এইটার অপোজিট, প্রথমটার অপোজিট। তার মানে সাকসেসর কাজ যেটা, সেটার ফিনিশের উপর ডিপেন্ড করতেছে প্রথম কাজের স্টার্ট। ঠিক আছে? তো তার মানে আসলে এই কাজটা আসলে জেনারেলি কাজটা আসলে এই কাজটার আগে শুরু হয়েছে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে এরকম, যে আমরা যখন গার্ড শিফট করি, কোন একটা অফিসে যখন গার্ড শিফট হয়, তো যারা আগে থেকে গার্ডের ডিউটি দিচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না, হ্যাঁ, ফিনিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নেক্সট যে গার্ড সে যদি জায়গায় না, মানে প্লেসে যদি না আসে। এখন 2টার সময় গার্ড শিফট হবে, যতক্ষণ তারা না আসবে ততক্ষণ কিন্তু এটা এক্সপ্যান্ড হতে থাকবে। 2টাই কিন্তু তারা চলে যেতে পারবে না। যদি চলে যায় তাহলে কিন্তু একটা গ্যাপ তৈরি হবে, সিকিউরিটি গ্যাপ তৈরি হবে। সো দ্যাটস ওয়াই ওই ধরনের রিলেশনশিপে আমরা স্টার্ট টু ফিনিশ ইউজ করি, উল্টা। তো সেটা আসলে খুব রেয়ারলি ইউজ হয়। সো কমনলি ইউজ হয় হচ্ছে প্রথম 3টা। এর মধ্যে 2টা জিনিস দেখার বিষয় আছে। একটা হচ্ছে যে আমরা যখন স্টার্ট টু স্টার্ট করছি বা ফিনিশ টু ফিনিশ করছি, তখন 2টা টাস্ক কিছুটা সময় হলেও প্যারালালি কাজ করে, প্যারালালি কাজ করে। তার মানে আমরা যদি কখনো 2টা টাস্কের মধ্যে এরকম রিলেশনশিপ তৈরি করি, তাহলে রেজাল্ট কি হবে আসলে? সময় কম লাগবে। ঠিক আছে? সময় কম লাগবে। সো জাস্ট প্র্যাকটিক্যালি যদি একটু দেখতে চাই, যে এখানে যদি আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই, এখানে মাইক্রোসফট প্রজেক্টের একটা ওপেন করা আছে, আমি যদি একটু দেখাতে চাই, দেখি ওপেন আছে কিনা, নাকি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আছে। দেখা যাচ্ছে মাইক্রোসফট প্রজেক্টের স্ক্রিনটা? দেখা যাচ্ছে না? যে এখানে 2টা কাজ, একটা, হ্যাঁ, একটা হচ্ছে 5 দিন, আর একটা হচ্ছে 3 দিন, 5 ডে আর 2 ডেজ। এখন আমরা যদি ফিনিশ স্টার্ট করি, এখানে আমি একটু জাস্ট ইয়াটা দিয়ে দিই। সো তাহলে ডিউরেশন কত? কোনো রিলেশনশিপ বানাই নাই। সো আমরা যদি সিকোয়েন্স করি যে এর পরে বি হবে, জাস্ট এভাবে কানেক্ট করে দিলাম, এটাকে বলে হয় ফিনিশ টু স্টার্ট রিলেশনশিপ। তাহলে দেখেন 7 দিন লাগতেছে, যেহেতু আমরা সিকোয়েন্সিয়ালি করতেছি। আর এটাকে চেঞ্জ করে যদি আমরা কি করতাম, যদি এরকম করতাম যে স্টার্ট টু স্টার্ট, তার মানে কি দেখেন, এই যে তার মানে 2টা একই সময় শুরু হবে, তখন কিন্তু 5 দিন সময় লাগতেছে, যেহেতু বাকি সময় তারা প্যারালালি কাজ করতেছে। আবার যদি এটাকে চেঞ্জ করে আমরা ফিনিশ টু ফিনিশ করি, তাহলে আবার কি হবে, ওই 2টাই দেখেন একসাথে ফিনিশ হচ্ছে আর কি, তখনই কিন্তু 5 দিন সময় লাগতেছে, বেশি সময় লাগতেছে না। সো এইভাবে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি। আচ্ছা, আর একটা কনসেপ্ট আমাদের লাগে, সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করি, এরকম হতে পারে যে কাজ করার মধ্যে 2টার মধ্যে যদি আমি এরকম বলি যে একটা ফিনিশ হলে পরেরটা শুরু হবে, দ্যাট মিনস কি, দ্যার ইজ নো গ্যাপ। যেদিন এটা শেষ হবে তার পরের দিনই আমি সাকসেসফুল কাজ শুরু করতে হবে। হ্যাঁ, কিন্তু যদি এরকম পরিস্থিতি হয়, আমি এটা 3 দিন দিলাম, যে তার মানে কি, এটা কি রিলেশনশিপ, ফিনিশ টু স্টার্ট। তার মানে যেদিন শুরু করব তার পরের দিন, এটা যেদিন শেষ হবে প্রথমটা প্রিডেসেসর, তার পরের দিনই সাকসেসর শুরু হবে। এখন যদি আমরা, একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় লিড লিড বলা হয় লিড অ্যান্ড ল্যাগ। লিড অ্যান্ড ল্যাগ। ল্যাগ মানে কি? ল্যাগ মানে হচ্ছে আমরা যদি এই যে সাকসেসফুল কাজটা আছে, এটাকে যদি আরো পিছিয়ে দিই, যেদিন স্টার্ট হবে তার থেকে যদি পিছিয়ে দিই, ঠিক আছে? সো পিছিয়ে দেওয়া মানে কিভাবে পিছিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে যে আমরা যদি ল্যাগ অ্যাপ্লাই করি, ল্যাগ মানে হচ্ছে সাকসেসফুল অ্যাক্টিভিটিকে আরো পিছিয়ে দেওয়া। তার মানে আমি যদি এখানে এটা চেঞ্জ করে এইভাবে দেখাই, যে এখানে আসলে যে ল্যাগ দিচ্ছি 2 ডেজ, হ্যাঁ, ল্যাগ 2 ডেজ, তাহলে দেখেন 2 দিন শিফট হয়ে গেল আরো সাকসেসর প্রিডেসেসর কাজটা।
আর এটা যদি আমি উল্টা করতাম, উল্টা মানে হচ্ছে লিড যদি দিতাম, লিড মানে হচ্ছে সাকসেসর কাজকে আরো আগায় নিয়ে আসা। সো ফর এক্সাম্পল এখানে যদি আমি এটাকে চেঞ্জ করে -1 দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, কাজটা কিন্তু একদিন আগে শুরু হয়ে যাচ্ছে সাকসেসফুল কাজটা। সো এইটাও কিন্তু আমাদের অনেক সময় লাগে কাজের মধ্যে। যেমন আমরা রুফ কাস্টিং দেওয়ার পরেই নেক্সট ডেতে কিন্তু আমরা রুফের উপর কাজ করতে পারি না। আমাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম দিতে হয় যাতে রুফ কাস্টিংটা শুকায় যায়। তো সেইটাকে আমরা কি বলি, মানে সেইটাকেই, তার মানে কি জেনারেল প্র্যাকটিস হচ্ছে যে 20 থেকে 28 দিন আমরা রূপটাকে শুকানোর জন্য সময় দিই। তার মানে রূপ কাস্টিং যদি কাজটা হতো, তার মানে এরপরে আমরা লিখতাম যে +20 ডেজ। তার মানে 20 দিন পরে উই ক্যান ডু দ্য নেক্সট ওয়ার্ক, নেক্সট অ্যাক্টিভিটি অন রুফ। সো এটাকে বলা হচ্ছে লিড। ঠিক আছে, লিড মানে হচ্ছে আগে নিয়ে আসা, আর ল্যাগ মানে হচ্ছে পিছিয়ে দেওয়া। সো এই সবকিছু কিন্তু আমরা যখন নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি তখন আমাদের এটা লাগে। সো এখানে নেক্সট স্লাইডে, এটা আসলে আমাদের পিএমআই স্লাইডে নাই, আমি এই স্লাইডে অ্যাড করছি, জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছি আর কি, যে ল্যাগ অ্যাডস টাইম আর লিড রিমুভস টাইমস। এবং আমরা যে 4টা রিলেশনশিপ দেখলাম, ফিনিশ টু ফিনিশ, স্টার্ট টু স্টার্ট, সবগুলোর সাথেই কিন্তু ল্যাগ এবং লিড ইউজ করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম এই প্রসেসটা, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, যার আউটপুট হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি হবে। ঠিক আছে, এই নেটওয়ার্ক ডায়াগ্রামটা কিরকম হয় সেটা যদি আমরা দেখতে চাই, আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখতে পারবো নেটওয়ার্ক ডায়াগ্রাম কিভাবে কিরকম হয়। সো যখন আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করব, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস করব, তখন আমাদেরকে এই কয়েকটা রিভিউ করতে হবে। ঠিক আছে, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, দেন অ্যাক্টিভিটি লিস্ট, যেটা আমরা ওয়ার্ক প্যাকেজে তৈরি করছি, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট কি, অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি লিস্টের ডেসক্রিপশন, দেন মাইলস্টোন। আমরা মাইলস্টোন দেখেছিলাম যে কোনো মেজর ইভেন্টস আছে কিনা আমাদের প্রজেক্টে, সেই ইভেন্টগুলোকে মাইলস্টোন বলা হয়। হ্যাঁ, তারপর প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট আবার মিলিয়ে দেখা যে কোনো ডিফারেন্স হলো কিনা, কোনো কিছু মিসিং হলো কিনা, এবং এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস আমাদেরকে রিভিউ করে দেখতে হবে। এগুলিকে আসলে আমরা আগে, মানে পিএম বকে এগুলিকে বলা হয় ইনপুট, এই কয়েকটা হচ্ছে ইনপুট। তারপরে আমরা পিডিএম মেথড, যেটা আমরা একটু আগে দেখলাম, পিডিএস প্রেসিডেন্স ডায়াগ্রাম মেথড এবং পিডিএম ইউজ করে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি। তারপর ডিপেন্ডেন্সি ডিটারমিনেশনের মধ্যে চারটা কি মনে আছে? ডিপেন্ডেন্সি ডিটারমিনেশনের চারটা কি কি? চারটা কি কি ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন? ফিনিশ টু স্টার্ট, এটা না, ওটা হচ্ছে প্রিসিডেন্স রিলেশনশিপ। আর ডিপেন্ডেন্সি হচ্ছে ওই যে চারটা, প্রথম যেটা বললাম, ম্যান্ডেটরি, ডিসক্রিশনারি, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল, এই চারটাকে আমরা বলতেছি ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন। আর যেটা আমরা একটু আগে দেখলাম চারটা, সেটা হচ্ছে প্রিসিডেন্স রিলেশনশিপ। আর এখানে লিড স্ল্যাকও অ্যাপ্লাই করতে হবে। লিড স্ল্যাক্স কেন অ্যাপ্লাই করতে হবে? আমরা প্রজেক্টে প্ল্যান করে যদি সব ফিনিশ টু স্টার্ট দেই, তাহলে কি হবে? অনেক সময় বেশি লাগবে। এখন আমাদেরকে যদি টাইম স্কুইজ করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদেরকে লিড, স্পেশালি লিড অ্যাপ্লাই করতে হবে, কিংবা কিছু কিছু কাজ স্টার্ট টু স্টার্ট করতে হবে বা ফিনিশ টু ফিনিশ করতে হবে। তাহলে আসলে আমরা টাইম স্কুইজ করতে পারবো, কম্প্রেস করতে পারবো, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। এবং ফাইনালি আমরা কি পাবো? নেটওয়ার্ক ডায়াগ্রাম পাবো। ঠিক আছে, সব অ্যাক্টিভিটি কানেক্টেড থাকবে, পিডিএসএস সাকসেসফুল থাকবে, মাইলস্টোনস থাকবে, এবং আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম পাবো, যেটা গ্যান্ট চার্ট দিয়ে মেইনলি সবচেয়ে বেশি প্রেজেন্টেড হয় গ্লোবালি। আচ্ছা, এরপরের কাজ কি? পরের কাজ যেটা আমি বলছিলাম, হোয়াইট বোর্ডে বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট বের করা। মানে সিকোয়েন্স করলাম, এখন এখন আমাদের কাজ হচ্ছে প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন বের করা। যে আমরা আমাদের ওয়ার্ক প্যাকেজ থেকে অ্যাক্টিভিটি বের করছি, তাই না? A1, A2, A3। এখন প্রতিটা অ্যাক্টিভিটির আমাদের ডিউরেশন বের করতে হবে, যে এটা করতে কত সময় লাগবে, A1 করতে কত সময় লাগবে, A2 করতে কত সময় লাগবে, A3 করতে কত সময় লাগবে। যদি আমরা তিনটা পারি, তাহলে অটোমেটিকলি ইজিলি আমরা বের করতে পারি যে একটা ওয়ার্ক প্যাকেজ করতে কত সময় লাগবে। এইভাবে প্রজেক্টকে ভেঙে তো আমরা ওয়ার্ক প্যাকেজ তৈরি করছি, তাই না? সো সব অ্যাক্টিভিটি যদি বের করি সব ওয়ার্ক প্যাকেজের, তাহলে উই ক্যান ইজিলি গেট দ্য প্রজেক্ট শিডিউল। সো সেটি আসলে এখানে বলা হচ্ছে যে আমরা অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট বের করতে হবে সবার জন্য। আচ্ছা, এই এস্টিমেশন যেটা আমরা করতেছি, এখানে কয়েকটা ডেফিনিশন একটু জানা দরকার। সেটা হচ্ছে যে
আমরা যখন এই এস্টিমেটটা করব তখন আমরা আসলে বের করব যে A1 করতে কত সময় লাগবে, এবং এটা নর্মালি ডেতে বা উইকে বা মান্থে প্রেজেন্ট করা হয়। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে, ধরেন আমি যদি বলি এই A1 করতে 5 ডেজ লাগবে, মানে এটা কি অ্যাবসলিউট 5 ডেজ আর কি, এখানে কোনো অ্যাডিশনাল কিছু নাই। আর আমি যদি বলি elapsed টাইম মানে হচ্ছে এরকম যে আমি 5 দিন মানে কি আসলে 5 দিন, তার মানে কি সপ্তাহে যদি আমি এরকম হয় যে কাজটা আসলে মাঝখানে প্রথম 5 দিন করব, হ্যাঁ, 1 2 3 4 5, আমি যদি রবিবার থেকে শুরু করি এবং যদি থার্সডেতে শেষ করি এবং পরের 2 দিন যদি ছুটি থাকে, তারপর দিন আরো একদিন কাজ করবো আমরা, 6 দিনের একটা কাজ, তাহলে আসলে কাজটা ডিউরেশন কত? মেইনলি নরমাল ডিউরেশন হচ্ছে কয়দিন? 6 দিন। দেখেন সবাই একটু বুঝতে পারছেন কিনা? এই এলাপস টাইমটা এর আগে পিএমবকে মানে আগের আলোচনায় ছিল না, এই জন্য একটু ইয়েভাবে বলতেছি যে আমার ধরেন এই কাজটা করতে 6 দিন সময় লাগবে। এখন আমরা সানডেতে শুরু করছি, তাহলে সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে 5 দিন হয়ে গেছে। এরপরে আবার 2 দিন কি? 2 দিন হলিডে, তারপরে আরেকদিন আছে, এই 6 দিন মিলে আমরা কাজটা হয়ে গেল। তাহলে আমার ডিউরেশন হচ্ছে 6 দিন, কিন্তু এলাপস টাইম কয় দিন? 8 দিন। হ্যাঁ, এলাপস টাইম হচ্ছে ওই 6 আর 2 সব মিলে, মানে আসলে কত সময় লাগছে বাকি সমস্ত ফ্যাক্টর কনসিডার করে। মানে 6টা হচ্ছে 6 ওয়ার্কিং ডেজ। হ্যাঁ, 6 ওয়ার্কিং ডেজ। আর আমরা এলাপস টাইম যখন বলবো সেটা হচ্ছে আসলে টোটাল টাইমটা, এর মধ্যে ছুটি থাকতে পারে বা আমরা ইচ্ছা করে ওয়েট করতে পারি, সব মিলে যত সময় লাগছে সেটা হচ্ছে এলাপস টাইম। আর আরেকটা ফ্যাক্টর এখানে কনসিডার করতে হবে, শুধু ডিউরেশন তো বের করলে হবে না, এফোর্টটাও দেখতে হবে যে এই কাজটা করতে কি পরিমাণ এফোর্ট লাগবে। সেই এফোর্টটাকে আমরা কি বলি? ওই যে ম্যান আওয়ার বলি না, ম্যান আওয়ার বা ম্যান ডে বা ম্যান উইক, সেটাকে বলা হচ্ছে এফোর্ট। কি পরিমাণ এফোর্ট লাগবে, কি পরিমাণ ম্যান ডেজ লাগবে এই কাজটা করতে। আচ্ছা, তাহলে আমরা এখানে আর কিছু কিন্তু আলোচনা হয় নাই, এটা পিএমবকে কিন্তু খুব ডিটেইল আলোচনা আছে যে আমরা কিভাবে এস্টিমেট করব। সরি, আমরা এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, এটা কিন্তু একটা আলাদা প্রসেস পিএমবকে, এবং এই প্রসেসটা বোধহয় 6.4 না 6.4 মোস্ট প্রবলি। তার মানে প্রতিটা অ্যাক্টিভিটির এস্টিমেট করা, সেটা করার সময় আমাদেরকে আসলে কি করতে হবে? আমি একটু আগে যেটা দেখালাম, প্রজেক্টকে ভেঙে ওয়ার্ক প্যাকেজ অ্যাক্টিভিটি, প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন বের করতে হবে। সেটা আমরা যদি কম্বাইন করি তাহলে উইল গেট দ্য ওয়ার্ক প্যাকেজ ডিউরেশন, এবং সমস্ত ওয়ার্ক প্যাকেজ যদি কম্বাইন করি তাহলে উইল গেট প্রজেক্ট অ্যাক্টিভিটি ডিউরেশন, যে একটা প্রজেক্ট কমপ্লিট করতে কত সময় লাগবে। সেটা কিন্তু মানে জাস্ট টাইম, মানে কত দিন লাগবে। ক্যালেন্ডারে আমরা এখনো বসাই নাই, নেক্সট প্রসেসে আমরা ক্যালেন্ডার ইউজ করব এবং সিপিএম মেথড ইউজ করব, যেটার দ্বারা আমরা আসলে প্র্যাকটিক্যালি পাবো যে কোন কাজ স্টার্টেড ডেট কবে হবে, ফিনিশ ডেট কবে হবে, এবং প্রজেক্টের স্টার্ট ডেট এবং ফিনিশ ডেট কবে হবে। আর এই পর্যন্ত আমরা যা বের করতেছি সেটা হচ্ছে টোটাল প্রজেক্টের ডিউরেশন কত হবে, এটা কি 100 দিন লাগবে নাকি 500 দিন লাগবে সেটা। সো এখানে যে গাইডলাইনটা দেওয়া হয়েছে, গাইডলাইনটা মানে হচ্ছে আমি যখন প্রতিটা অ্যাক্টিভিটি এস্টিমেট করবো তখন এই গাইডলাইনগুলো ফলো করতে হবে, এবং এটা মেইনলি পিএমবকের ওই যে আইটিটিও ফলো করে লেখা হয়েছে আর কি, এই প্রসেসের আইটিটিও ফলো করে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে সমস্ত ইনভলভ ওয়ার্ক প্যাকেজ ওনার্স অর আদার্স হু আর ভেরি ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ক অফ দ্য অ্যাক্টিভিটি, এটা আমি প্রথম থেকে বলে আসতেছি, তাই না? যারা যে ওয়ার্ক প্যাকেজে এক্সপার্ট, ইউ শুড ইনক্লুড দেম। এবং আমি প্রথম থেকে বলতেছি ডাব্লিউবিএস করা সব এই কাজগুলো কিন্তু টিম ওয়ার্ক, এবং অ্যাজাইলে আমরা জানি এই সব কাজগুলো কিন্তু টিমের মধ্যে করা হয়, যেটা আমরা স্টোরি পয়েন্ট এস্টিমেট দিয়ে করি বা স্প্রিন্ট প্ল্যানিং দিয়ে করি, সব কাজই কিন্তু টিম ওয়ার্ক। আচ্ছা, কনসার্ট লেসন লার্ন অ্যান্ড হিস্টোরিক্যাল ইনফরমেশন, আগের লেসন লার্ন এবং হিস্টোরিক্যাল ইনফরমেশন চেক করতে হবে যদি আগে প্রজেক্ট করে থাকেন এই টাইপের। দেন শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান চেক করতে হবে, সেখানে কি বলা আছে, এটা কি ম্যান ডেজে হবে, ডেতে হবে না উইকলি হবে, এই সমস্ত কিন্তু আমরা শুরুতেই গত ক্লাসে আলোচনা করছিলাম, সেটা শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে থাকে। দেন হাউ ইউ ওয়ান্ট টু কোয়ান্টিফাই দ্য ওয়ার্ক দ্যাট নিডস টু বি ডান, কিভাবে আমরা কোয়ান্টিফাই করতে চাই প্রতিটা কাজের ডিউরেশন, সেটা আমাদেরকে বের করতে হবে। কনসিডার রিসোর্স রিকোয়ারমেন্টস এন্ড ক্যাপাবিলিটিস, মানে কাজটা কত ডিউরেশন এটা শুধু মাথায় রাখলে হবে না, এটাও চিন্তা করতে হবে যে কাজটা করতে কি কি রিসোর্স লাগবে, তারা অ্যাভেলেবল কিনা, এবং তারা কতটুকু এক্সপার্ট। একই কাজ খুব এক্সপার্ট লোককে যদি আমরা ইনভলভ করি তাহলে সে হয়তো 2 দিনে করে ফেলবে, আর যদি এক্সপার্ট না এরকম লোককে দেই তাহলে হয়তো 6 দিন লাগাবে। সো এই জিনিসগুলোকে কনসিডার করতে হবে রিসোর্স রিকোয়ারমেন্টে। সো তারপর হচ্ছে চেক দ্য রিসোর্স ক্যালেন্ডার্স,
রিসোর্স ক্যালেন্ডার মানে কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তার মানে হচ্ছে রিসোর্স যে আমরা ইনক্লুড করতেছি বিভিন্ন টাস্কে, তারা আসলে তার ক্যালেন্ডার ফ্রি আছে কিনা, সে আমার কাজের জন্য ফ্রি আছে কিনা। সো সব রিসোর্সের এই রিসোর্স ক্যালেন্ডার কিন্তু নট অনলি পিপল রিসোর্স ক্যালেন্ডার, ইট ইজ অলসো ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস ক্যালেন্ডার। আপনার ইকুইপমেন্টটা অন্য প্রজেক্টে ইউজ হচ্ছে, সো সেই সময় যদি একই সময় যদি অন্য প্রজেক্ট প্ল্যান করেন আপনার একটা ইকুইপমেন্ট, তাহলে কিন্তু গোলমাল লেগে যাবে। সো ওইটা আপনাকে কনসিডার করতে হবে রিসোর্স ক্যালেন্ডারের থ্রুতে, যে আপনার এই ইকুইপমেন্ট বা এই ফ্যাসিলিটিস কিংবা এই কনসালটেন্টের ক্যালেন্ডার ফ্রি আছে কিনা যখন আমার প্রজেক্ট তাকে দরকার। তার উপর কিন্তু শিডিউলটা চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, কনসিডার ইন্টারাকশনস উইথ আদার প্রজেক্টস, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? একই সাথে অর্গানাইজেশন অনেক প্রজেক্ট চলতেছে, তাদের সাথে আপনাকে দেখতে হবে মিলায় আপনার রিসোর্স, তারপরে ইকুইপমেন্ট সবকিছু ঠিক আছে কিনা। এবং অপারেশন, যেহেতু অপারেশন অলওয়েজ কন্টিনিউয়াস চলতেছে, একটা লোককে চাচ্ছেন সে অপারেশনে সিরিয়াস ইনভলভ, তাকে পাবেন না সেই সময়। তারপরে স্কোপ স্টেটমেন্ট রিভিউ করতে হবে যাতে কোনো মিসিং না হয়। রিস্ক রেজিস্টার অবশ্যই দেখতে হবে, রিস্ক রেজিস্টার, এটা আমরা পরে আলোচনা করব। রিস্ক রেজিস্টার মানে হচ্ছে সেই ডকুমেন্ট যেখানে প্রজেক্টের সমস্ত রিস্ক আইডেন্টিফাই করে রাখা হয়, এবং সেখানে সেই ডকুমেন্টই আমরা অ্যানালাইসিস করি রিস্কের ইম্প্যাক্ট এবং প্রবাবিলিটি কিরকম। তো তার উপরে কিন্তু রিস্কের কারণে কিন্তু আমার শিডিউল ইম্প্যাক্টেড হতে পারে, সেই জন্য রিস্ক রেজিস্টার কনসিডার করতে হবে। আর রিসোর্স ব্রেকডাউন স্ট্রাকচার আপনাকে হেল্প করবে যে কোন অ্যাক্টিভিটি করতে কোন ধরনের রিসোর্স লাগবে। এবং ইউজ টুলস অ্যান্ড টেকনিকস, এখানে টুলস অ্যান্ড টেকনিকের কিছু বলে নাই, শুরুতেই আছে। যেমন মেইনলি কয়েকটা টুল ইউজ হয়, সেটা আমরা আসলে কস্ট চ্যাপ্টারে আলোচনা করব, কারণ সেম টুল কস্টে ইউজ হয়, শিডিউলে ইউজ হয়। মেইন 4টা যে টুল ইউজ হয় সেটা আমি একটু মেনশন করি, এটা কিন্তু আপনাদের একটু পিএম বক্তায় পড়তে হবে। একটা নম্বর হচ্ছে অ্যানালোগাস এস্টিমেশন, মানে আমরা যখন অ্যাক্টিভিটির ডিউরেশন বের করব তখন আমরা 4টা টেকনিক ইউজ করি, জেনারেলি ইউজ হয়। একটা হচ্ছে অ্যানালোগাস, ঠিক আছে, আমি পরে আসতেছি ডেফিনেশনে। 2 নম্বর হচ্ছে কি? প্যারামেট্রিক। হ্যাঁ, প্যারামেট্রিক, এটা কিন্তু সুন্দর এবার এক্সারসাইজ আছে আপনাদের এই কস্ট চ্যাপ্টারে, সুন্দর এক্সারসাইজ আছে। তারপরে আরেকটা কি যেন, বটম আপ এস্টিমেশন, সংক্ষেপে লিখলাম। আর 4 নম্বর হচ্ছে আপনার 3 পয়েন্ট এস্টিমেট। এই 3টা ইন্ডাস্ট্রিতে আসলে সবচেয়ে বেশি ইউজ হয়, যে কোনো প্রজেক্টে আপনি এটা ইউজ করতে পারেন। তার মানে কোন একটা অ্যাক্টিভিটির আমি ডিউরেশন ক্যালকুলেট করতে চাই, প্রথম টেকনিক যদি ইউজ করি অ্যানালগাস এস্টিমেশন, দ্যাট মিন্স আমি যদি আগে এই ধরনের কোনো কাজ করে থাকি, হিস্টোরিক্যাল আমার কাছে কোনো ডেটা থাকে বা কোনো বেঞ্চমার্ক থাকে, যেটা আমরা এই চ্যাপ্টারটা শুরু করছিলাম ওটা দিয়ে, বেঞ্চমার্ক এবং হিস্টোরিক্যাল ডেটা। সো যদি আমার কোনো হিস্টোরিক্যাল ইনফরমেশন থাকে, আগে করে থাকি, তার সাথে অ্যানালগি করে যে আগে এত সময় লাগছিল, তাহলে আমার এই প্রজেক্টের সেম কাজ আমারও এত সময় লাগবে, এটাকে বলা হয় অ্যানালগাস এস্টিমেশন। এবং এটা হিস্টোরিক্যাল ডেটার উপর ডিপেন্ড করে। হিস্টোরিক্যাল ডেটা যদি ভুল হয় তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। আর এটাকে বলা হয় অনেক সময় টপ ডাউন অ্যাপ্রোচ, মানে আমি ডিটেইল না করে টপ থেকে ওটা এস্টিমেট করতেছি। সো অ্যানালগাস এস্টিমেট এই জন্য এটাকে বলা হয় কুইকলি বের করা যায়, কিন্তু এটা লেস অ্যাকুরেট, ঠিক আছে, লেস অ্যাকুরেট। এরপর হচ্ছে প্যারামেট্রিক এস্টিমেশন হচ্ছে যে আমরা যদি কোনো ভেরিয়েবল বা প্যারামিটার সেট করে তার সাথে যদি মাল্টিপ্লাই বা গুণ যোগ করে যদি কিছু বের করি, যেটাকে আমরা অ্যারিথমেটিক বলি। যেমন খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে যে একটা ঘরে একটা টাইলস লাগাতে ফর এক্সাম্পল 16x16 একটা টাইলস লাগাতে সে 20 মিনিট সময় লাগে। তাহলে যদি এটা 200 স্কয়ার ফিট হয় তাহলে কত সময় লাগবে? ঠিক আছে, জাস্ট আমরা কিন্তু গুণ করে বের করতে পারবো এটা। হ্যাঁ, সো এইটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক এস্টিমেশন। এখন আমি যে বললাম যে একটা 16x16 টাইলস লাগাতে 20 মিনিট সময় লাগবে, এইটা কোথায় পেলাম আমি এই ডাটাটা? এটাও মনে হয় আবার অ্যানালগাস। এটা অ্যানালগাস টু। হ্যাঁ, মানে এটাও কিন্তু আমি হিস্ট্রি থেকে পেলাম। তার মানে কি প্যারামেট্রিক এস্টিমেশনও যদি আমরা হিস্টোরিক্যাল ডেটা বা আমার আগের এক্সপেরিয়েন্স যদি ভুল হয় তাহলে কিন্তু আমার এটা রেজাল্টটা ভুল আসবে। সেই জন্য ওটা কিন্তু ভালো হইতে হবে ওই এস্টিমেশনটা, যার উপর বেস করে আমি গুণ ভাগ যোগ করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে বটম আপ এস্টিমেশন। বটম আপ এস্টিমেশন আসলে সবচেয়ে বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কি এটা আসলে আমরা একদম বটমে চলে যাচ্ছি। দ্যাট মিনস যে আমরা কোন একটা টাস্ক আসি এ, সো সেই টাস্কটাকে আমরা আরো ব্রেকডাউন করার চেষ্টা করতেছি যে এটা আসলে আরো কি কি আনুষঙ্গিক কাজ আছে, A1 A2
A3 ফর এক্সাম্পল, এই টাস্কটাকে আরো ব্রেকডাউন করলাম, করে আমি এখন এটার যদি ডিউরেশন বের করি, এটা 2 দিন, এটা 3 দিন, এটা 4 দিন, করে যদি আমি অ্যাডাপ্ট করি বা যদি প্যারাল হয় তাহলে আমরা জাস্ট মেইন সময়টা নেব। যাই আমি যদি জাস্ট অ্যাডাপ্ট করি, ধরেন সিকুয়েন্সিয়ালি হবে 4 দিন 7 9, তার মানে এ কাজটার জন্য 9 দিন সময় লাগবে। এভাবে বি কাজটার কিন্তু আমরা এস্টিমেট করতে পারি। এইভাবে উপরে আরো যত কাজ আছে আমরা কিন্তু আরো উপরে গিয়ে কি করতে পারি, মানে বটম আপ করে করে যোগ করে করে ফাইনালি প্রজেক্টের এস্টিমেশনটা পেতে পারি। তো এই যে আমরা বটম থেকে একদম ছোট থেকে আমরা বড় টোটালটা এস্টিমেশন করতেছি, সেটাকে বলা হয় বটম আপ এস্টিমেশন। এটা যদিও টাইম কনজিউমিং, কিন্তু এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিবে এটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসতেছি লাস্ট যেটা, সেটাকে বলা হয় 3 পয়েন্ট এস্টিমেশন। হ্যাঁ, এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, এটা আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় পার্ট, প্রোগ্রাম এভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। পার্ট পিএমবক আছে এটা। হ্যাঁ, পিএমবকে খুব ডিটেল আছে 3 পয়েন্ট এস্টিমেট নিয়ে। তো এখানে আসলে আমরা এখানে যেমন প্রথম তিনটা কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি একটা, তাই না? সবকিছু করার পরে কোন একটা টাস্কে এস্টিমেশন পাচ্ছি একটা ভ্যালু, কিন্তু এখানে কি করি আমরা তিন ধরনের ভ্যালু নিয়ে কাজ করি। আচ্ছা, কি ধরনের তিন ধরনের কি ভ্যালু? সেটা হচ্ছে আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। আমি জাস্ট ইএডি লিখতেছি, এটা কোনো আসলে পিএমবকের কোনো ভাষা না, আমি জাস্ট লিখতেছি এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, মানে একটা অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট করছি আমরা। ফর্মুলা হচ্ছে অপটিমিস্টিক ও লিখতেছি আমি, প্লাস হচ্ছে 4 মোস্ট লাইকলি, প্লাস হচ্ছে প্যাসিমিস্টিক ডিভাইডেড বাই 6। তার মানে কোনো একটা টাস্কে যখন আমরা এস্টিমেট করব তখন আসলে আমরা রিস্ক কনসিডার করব। ঠিক আছে? কোন রিস্কগুলোকে এটাকে ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং কনসিডার করার পরে আমরা তিনটা এস্টিমেশন করব। একটা হচ্ছে যে সবকিছু যদি আমাদের বেস্ট কেস সিনারিওতে হয়, মানে সবকিছু আমাদের ফরে আছে, বেস্ট কেস সিনারিওতে এই কাজটা করতে কত সময় লাগবে, সেটাকে বলা হয় অপটিমিস্টিক। আর যদি ওর্স্ট কেস সিনারিও হয়, মানে এমন একটা এনভায়রনমেন্ট চলে আসলো, সিচুয়েশন আসলো যেটা আসলে একদম ওর্স্ট সিনারিও, এর চেয়ে আর খারাপ কল্পনা করা যায় না, তাহলে আসলে কত খারাপ হতে পারে, কত বেশি সময় লাগতে পারে, সেটাকে বলা হচ্ছে পেসিমিস্টিক। আর মোস্ট লাইকলি কোনটা, যেটা আসলে ইন জেনারেল বা রেগুলারলি ঘটে থাকে, ইন জেনারেল যে এস্টিমেশন সেটা হচ্ছে মোস্ট লাইকলি। সো ফর এক্সাম্পল, কোন একটা কাজে যদি এরকম হয় যে আমাদের অপটিমিস্টিক 4 দিন সময় লাগবে আর পেসিমিস্টিক লাগবে সে 8 দিন, আর আমরা এর আগে অনেকবার এই ধরনের কাজ করছি, করে জানি যে এটা আসলে 5 দিনের বেশি সময় লাগে না, ফর এক্সাম্পল 5 দিন লাগে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মোস্ট লাইকলি। সো আমরা যদি ফর্মুলাটা ইউজ করি 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 6, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের ওই অ্যাক্টিভিটির জন্য এস্টিমেশন। সো যদি 3 পয়েন্ট এস্টিমেট করে আমরা কোনো মানে প্রতিটা টাস্কে এস্টিমেশন করি, তাহলে আমরা যে টেকনিকটা ইউজ করতেছি ওটাকে বলা হয় 3 পয়েন্ট এস্টিমেট, এবং প্রতিটা অ্যাক্টিভিটি এস্টিমেট পাওয়ার পরে আবার সবগুলোকে এগ্রিগেট করে কিংবা সিপিএম মেথড ইউজ করে আমরা টোটাল প্রজেক্টের এস্টিমেশন বের করি। ঠিক আছে? সো এটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট এই কারণে, মানে পরীক্ষায় কিন্তু একটা অঙ্ক আসবে এই যে এই ফর্মুলা থেকে। ঠিক আছে? সো এই ফর্মুলাটা মোস্ট প্রবাবলি স্টুডেন্ট ম্যানুয়ালেও নাই, পিএমবক থেকে একটু পড়তে হবে কাইন্ডলি। ঠিক আছে? এই ফর্মুলা এবং এই ফর্মুলার ম্যাথ। ওকে, সো আমাদের কি হয়ে গেল, প্রতিটা কাজের আমরা এস্টিমেশন পেয়ে গেলাম। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে শিডিউল তৈরি করা। এখন শিডিউল তৈরি করার জন্য আমরা সিপিএম ইউজ করব। ঠিক আছে? তো শিডিউল তৈরি করার পরে আমরা যে শিডিউলটাকে প্রেজেন্ট করি সেটা আসলে সবচেয়ে বেশি যে ফরম্যাটে প্রেজেন্ট করা হয়, কোন ফরম্যাটে প্রেজেন্ট করা হয় সবচেয়ে বেশি? প্রায় সব জায়গায়, সব প্রজেক্টে আমরা এটা ইউজ করি, তাই না? গ্যান চার্ট সবচেয়ে বেশি ইউজ হয়, গ্যান চার্ট। আর আমরা যে ডিফাইন করলাম মাইলস্টোন, তাই না, যে মেজর কোন কোন ইভেন্ট আছে আমাদের প্রজেক্টে, সেটাকে বলা হয় মাইলস্টোন, এবং সেটা যদি আমরা প্রেজেন্ট করি সেটাকে বলা হয় মাইলস্টোন চার্ট। এটার কিছু ইমেজও পিএমবকে আছে, বা আমরা মাইক্রোসফট প্রজেক্টে এটা ইজিলি করতে পারি। আর একটা হচ্ছে প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম উইথ ডেটস। সো সেটা কিন্তু মাইক্রোসফট প্রজেক্টেও তৈরি করা যায়। তার মানে যে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম যা তৈরি করতেছি উইথ ডেট, স্টার্ট ডেট, ফিনিশ ডেট, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম উইথ ডেটস। সো এই তিন ভাবে প্রেজেন্ট করা যায়।
প্রজেক্ট শিডিউল যেটা আমরা ফাইনালি তৈরি করি সিপিএম মেথড অ্যাপ্লাই করার পরে। নেটওয়ার্ক ডায়াগ্রামে আমরা সিপিএম মেথড ইউজ করি, করার পরে আমরা প্রজেক্টের শিডিউল বের করি, সেই শিডিউলটাকে আমরা প্রেজেন্ট করতে পারি এরকম নানা ফরম্যাটে। এখানে 3টা দেওয়া হয়েছে। কোনো যদি সফটওয়্যার ইউজ করেন দেখবেন যে ওখানে মানে অসংখ্য ধরনের আসলে ফরম্যাটে প্রেজেন্ট করা যায়। সো মেইনলি এই 3টা ফরম্যাটে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি দেখা যায় আর কি। সো লেটস সি এটার একটা এক্সাম্পল পিএমবকে এখানে দিছে, যেমন এটা হচ্ছে গ্যান চার্ট, রাইট? এটা আমরা সবাই চিনি, তাই না? গ্যান চার্টটা যিনি তৈরি করছেন তার নামে আসলে থেকে বলা হয় গ্যান চার্ট। এখানে বাম দিকে দেখেন প্রতিটা টাস্ক, এই যে বোল যেটা সেগুলো হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, বোলগুলো হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, টপে হচ্ছে প্রজেক্টের নাম, আর এই যে এখানে হচ্ছে ডিউরেশন গুলো, এটা হচ্ছে অ্যাবসলিউট ডিউরেশন, হ্যাঁ প্রথম, আর এখানে স্টার্ট এবং এন্ড ডেট, এবং ডান দিকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে গ্যান চার্ট। এটাকে বলা হয় গ্যান চার্ট প্রেজেন্টেশন অফ ইউর প্রজেক্ট শিডিউল। আর এটা হচ্ছে মাইলস্টোন, যেখানে আসলে আমরা মেইনলি এই যে মাইক্রোসফট প্রজেক্টের একটা ফিগার দেখানো হয়েছে, হ্যাঁ, এবং এইবার এই প্রথম এই যে আপনাদের স্টাডি ম্যানুয়ালে কিন্তু মাইক্রোসফট প্রজেক্টের কথা আছে, যেটা পিএম বক বা ইয়া কখনো বলে নাই, এই ফার্স্ট বলছে আর কি যে ইউ ক্যান ইউজ মাইক্রোসফট প্রজেক্ট ফর ক্রিয়েটিং ইয়ার শিডিউল ফর ইয়ার প্রজেক্ট। সো এখানে কিন্তু আমরা টাস্ক দেখতেছি না, উই আর সিইং অনলি মাইলস্টোনস, এন্ড মাইলস্টোনকে আসলে মাইক্রোসফট প্রজেক্টে ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড দিয়ে প্রেজেন্ট করে। সো দিস ইজ অ্যাকচুয়ালি মাইলস্টোন। কোন ডেটে মাইলস্টোনটা দেখাচ্ছে? নেক্সট মাইলস্টোন 30/5-এ, পরের মাইলস্টোন হচ্ছে 13 জুনে, তারপরটা জুলাই 5, তারপরটা হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ। সো আচ্ছা, আমাকে জাস্ট একটু বলেন যে আমরা গ্যান চার্ট কোথায় ইউজ করব আর মাইলস্টোন কোথায় ইউজ করব? কোথায় ইউজ করা উচিত? মাইলস্টোন কোথায় ইউজ করব আর গ্যান চার্ট কোথায় ইউজ করব? কারো কোনো আইডিয়া আছে? আমরা প্রজেক্টে শিডিউল প্রেজেন্ট করতেছি বা তৈরি করতেছি, তাহলে এই প্রেজেন্টেশন কোনটা কোন জায়গায় ইউজ করব? গ্যান চার্টটা কোথায় ইউজ করা উচিত আর মাইলস্টোনটা কোথায় ইউজ করা উচিত? মাইলস্টোন তো সাধারণত কোনো একটা ফেজ শেষ হলে সেই জায়গায় কোনো একটা ফেজ বা কোনো একটা পার্টিকুলার জায়গা যখন শেষ হবে যে এটা ডেলিভারেবল হবে, সেই জায়গায় আমরা মাইলস্টোন ইউজ করতেছি। হ্যাঁ, আর কোন সেকেন্ড মাইলস্টোন তো টপ লেভেলে, আর গ্যান চার্টটা হচ্ছে প্রজেক্ট টিমের সাথে। হ্যাঁ, সো মেইনলি হ্যাঁ এটাই আসলে আমরা যখন মাইলস্টোন বলি আসলে যত আমরা টপে যাব তখন কিন্তু উই আর নট কনসার্নিং অ্যাবাউট এনি অ্যাক্টিভিটি লেভেলে কিন্তু আমরা চিন্তা করতেছি না, উই আর টকিং অ্যাবাউট মাইলস্টোনস। আমরা আমার টিমকে জিজ্ঞাসা করি তোমাদের মাইলস্টোন কি অ্যাচিভ হচ্ছে? এই মাসে একটা মাইলস্টোন অ্যাচিভ করার কথা ছিল, তুমি কি অ্যাচিভ করছো? সো টপ ম্যানেজমেন্ট নরমালি মাইলস্টোন চার্ট দেখে, আর আমরা যারা কাজ করতেছি প্রজেক্টে তারা আসলে গ্যান চার্ট নিয়ে কাজ করে, কারণ আমার প্রতিটা ডে আমার জন্য ইম্পর্টেন্ট, যেটা আমাকে ফলো আপ করতে হবে, মনিটর করতে হবে। আচ্ছা, এরপরে আসতেছি নেক্সট যেটা প্রেজেন্টেশন আছে, নেটওয়ার্ক ডায়াগ্রাম। এই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম, এটা কিন্তু মাইক্রোসফট প্রজেক্ট টু ব্যাক এন্ডে তৈরি হয়। এই যে আমি যেটা তৈরি করছি, আমার নেটওয়ার্ক এখানে কিছুই নাই, এটাও যদি আমি মাইক্রোসফট প্রজেক্টের ইয়েটা দেখা যাচ্ছে না, আমার স্ক্রিন দেখা যাচ্ছে মাইক্রোসফট প্রজেক্টের? দেখা যাচ্ছে। স্টপ শেয়ার ফেল, এটা আবার কি আছে? ওকে, এখানে দেখেন এখানে এই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম কিন্তু এখানে আছে, নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো এই যে পিছনে দেখেন এই যে স্টার্ট ডেট এন্ড ফিনিশ ডেট আছে, এবং এই যে রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করতেছে। পিডিএম এ আসলে রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করা হয় কাজকে, এই যে এ এবং বি কাজ, ঠিক আছে, এবং তীর চিহ্ন দিয়ে রিলেশনশিপ বোঝায়, প্রিসিডেন্স বোঝায়। সো এই যে ব্যাক এন্ডে কিন্তু মাইক্রোসফট প্রজেক্টও আসলে নেটওয়ার্ক ডায়াগ্রামই তৈরি করে। এখানে যদি আরো অনেক টাস্ক থাকতো তাহলে দেখতেন যে খুবই সুন্দর একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম এখানে তৈরি হয়েছে। সো নেটওয়ার্ক ডায়াগ্রামে কি থাকে? জেনারেলি রেক্টেঙ্গেল দিয়ে আমরা প্রেজেন্ট করি, যেহেতু পিডিএম মেথডে টাস্ককে রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করা হয়। এটা আমাদের একটু বুঝতে হবে। এই যে এখানে অ্যাক্টিভিটির নাম হচ্ছে এখানে মাঝখানে লেখা থাকে অ্যাক্টিভিটি এ, ঠিক আছে, অ্যাক্টিভিটি বি, এবং এই তীর চিহ্ন বোঝাচ্ছে রিলেশনশিপ। যদি আমরা যখন ডাইরেক্টলি কোনো টাস্কের সাথে এরকম রিলেশনশিপ দেখি, কিছু বলা না থাকে, তখন ওটা আসলে অটোমেটিকলি ফিনিশ টু স্টার্ট, এটা একটু মনে রাখতে হবে। আর যদি ফিনিশ টু স্টার্ট ছাড়া অন্য কিছু হয় তাহলে ওটা অবশ্যই বলা থাকবে, এটা কি স্টার্ট টু স্টার্ট নাকি ফিনিশ টু ফিনিশ নাকি উল্টা স্টার্ট টু ফিনিশ। আর যদি কিছু না থাকে দ্যাট মিন্স ইট ইজ টকিং অ্যাবাউট ফিনিশ টু স্টার্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন কি হচ্ছে তাহলে, টাস্ক
তারপরে এখানে কি পাচ্ছি আমরা, যে এইটা এ টাস্ক শেষ হলে বি টাস্ক করবো আমরা, বি টাস্ক শেষ হওয়ার পরে উই হ্যাভ টু স্টার্ট, কোন কোন কাজ শুরু করতে হবে বি টাস্ক শেষ হওয়ার পরে? সি আর এফ। হ্যাঁ, সি এবং এফ, F। কারণ এটা শুরু হওয়ার পরে উই ক্যান স্টার্ট দিস টু। ঠিক আছে, সো এটা আসলে এই রিলেশনশিপ থেকে এটা বোঝায়। আর দেখেন এখানে যখন শেষ হবে ই এবং জি, সো এখানে আসলে কি বুঝতেছি আমরা, এইচ অ্যাক্টিভিটি না, লাস্ট অ্যাক্টিভিটি, এটা কখন শুরু হতে পারবে? ই এবং জি শেষ হওয়ার পরে। হ্যাঁ, ই এবং জি শেষ হওয়ার পরেই অনলি উই ক্যান স্টার্ট এইচ, তাই না? H। আচ্ছা, এখন আমাদের একটু পরিচয় দরকার, সব এখানে যে অনেকগুলো জিনিস ইনফরমেশন দেখতেছি আমরা, তাই না? তো এটা হচ্ছে স্টার্ট ডেট, এটা হচ্ছে একটা টাস্কের ফিনিশ ডেট, মাঝখানে একটা টাস্কের নাম, এটা কি, এটা 4.2.1, কারো মনে আছে এটা কি? ডব্লিউবিএস নাকি এটা? ডব্লিউবিএস নাম্বার। কি বলছিলাম আমরা? ডাব্লিউবিএস কোড নাম্বার, কোড হ্যাঁ ডাব্লিউবিএস কোড। এটা কিন্তু আরেকটা নাম আছে, আরেকটা নাম কি, মানে আমাদের ইয়াতে যেটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, আরেকটা নাম কারো মনে আছে? ডাব্লিউবিএস কোড আমরা বলি, আসল নাম কি এখানে স্টুডেন্ট ম্যানুয়ালে বলা আছে কোড অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, কোড অফ অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন সেটা হচ্ছে এই যে এখানে 10 ডেজ, এটা মানে ডিউ মানে ডিউরেশন, এই কাজটা কত সময় লাগবে, 10 ডেজ। ঠিক আছে, আর নিচে দেখেন ফ্লোট লেখা আছে, টোটাল ফ্লোট 11 দিন, টোটাল ফ্লোট 11 দিন, টোটাল ফ্লোট 11 দিন। আর এই দুইটা টাস্কে টোটাল ফ্লোট কত? 0। 0। টোটাল ফ্লোট যদি 0 থাকে, ফ্লোট জিনিসটাই আমরা এখন ডিসকাস করি নাই, আমি মনে হয় নেক্সট স্লাইডে আছে তখনই ডিসকাস করব হোয়াট ইজ ফ্লোট। সো যে পাতে এখানে নেটওয়ার্ক পাত কয়টা আছে? 2টা। এটা, হ্যাঁ এটা কিন্তু নেটওয়ার্ক ডায়াগ্রাম, জাস্ট এখানে যদি আমরা স্টার্ট দিয়ে দেই আর যদি ফিনিশ দিয়ে দেই, হ্যাঁ সেটা হচ্ছে স্টার্ট মাইলস্টোন, এটা ফিনিশ মাইলস্টোন, সো দিস ইজ দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো এখানে টাস্ক কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা টাস্ক আছে, টাস্ক বলবো না আমরা, অ্যাক্টিভিটি বলবো। আর এখানে পাথ কয়টা আছে? নেটওয়ার্ক পাথ। নেটওয়ার্ক পাথ মানে হচ্ছে প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি যে পাথে যাওয়া যাবে এন্ড পর্যন্ত, সেটাকে বলে নেটওয়ার্ক পাথ। তাহলে এখানে আমরা 2টা পাথ পাচ্ছি, তাই না? এটা একটা, আর নিচে দেখেন আরেকটা, এই যে এদিক দিয়ে আমরা এন্ডে যেতে পারি। সো এখানে এই নেটওয়ার্ক ডায়াগ্রামে 2টা পাথ আছে, খুব ইম্পর্টেন্ট এটা জানা, কিন্তু যখন আপনি ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করবেন, এই 2টা পাথের মধ্যে দেখতে হবে কোন পাথ আসলে সবচেয়ে লম্বা পাথ, লংগেস্ট পাথ। সেই লংগেস্ট পাথকে বলা হয় ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, সবচেয়ে লংগেস্ট পাথ যেটা, সেটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ। আর আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যে টাস্কগুলার টোটাল ফ্লোট 0 থাকে, সেই পাথকে আমরা ক্রিটিক্যাল পাথ বলি। এখানে দেখেন যে এই যে পাথটা, এই পাথটার নাম কি? পাথটা আমি একটু লিখি তাহলে একটু ইয়া হবে। পাথটার নাম কি? প্রথম উপরের পার্টটা দেখি, এ বি, তারপরে কি সি ডি ই এইচ, এটা হচ্ছে প্রথম পাত, তাই না? আর পরের পাত কত? এ বি এফ জি এইচ, তাই না? তাহলে উপরের তাতে 6টা কাজ আছে আর নিচেটাতে 5টা কাজ আছে। তাহলে কোনটা ক্রিটিক্যাল পাথ? যেটাতে বেশি কাজ আছে সেটা, নাকি না কম কাজ আছে সেটা? যেটাতে ডিউরেশন বেশি সেইটা। কাজ কয়টা আছে বা কি আছে এটা না, আসলে ডিপেন্ড করবে কোন পাথের ডিউরেশন সবচেয়ে লম্বা, হ্যাঁ লংগেস্ট পাথ। সো প্রথম পাথের যে ডিউরেশন অ্যাড করি আমরা, এখানে 10 দিন, 15 দিন, 4 দিন, হ্যাঁ 8 দিন, তারপর 13 দিন এবং লাস্টে হচ্ছে 5 দিন। যোগ করলে যেটা পাবো সেটা এখানে বসাতে হবে, আর নিচেরটা আবার যোগ করে বসাতে হবে। তাহলে এখানে আমরা আসলে দেখবো যে আসলে নিচেরটাই আসলে সবচেয়ে লংগেস্ট। তো দ্যাটস ওয়াই নিচেরটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। আবার যদি অন্য ডেফিনেশন দেখি, এই পাতে হচ্ছে সব টাস্কেরই ফ্লোট হচ্ছে 0। হ্যাঁ, ফ্লোট মানে হচ্ছে কি? ফ্লোট মানে হচ্ছে যে কোন একটা টাস্ককে যদি আমরা ডিলে করাই, তাহলে যদি প্রজেক্টের এন্ড ডেটে কোনো ইম্প্যাক্ট না পড়ে,
হ্যাঁ, সিম্পলেস্ট ডেফিনেশন এটা, তাহলে সেটাকে আমরা বলি টোটাল ফ্লোট কিংবা ফ্লোট। সো এখানে কিন্তু 3টা টার্ম আছে, আমরা একটু পরে নেক্সট স্লাইডে দেখতেছি, এবং ক্রিটিক্যাল পাথ নিয়ে আরো অনেক আলোচনা করবো আমরা এখন। আচ্ছা, এখানে দেখেন একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেখানো হয়েছে অত। আচ্ছা, আর একটা জিনিস আমরা এখানে বলি নাই, সেটা হচ্ছে প্রতিটা টাস্কে কিন্তু 4টা ভেরিয়েবল আছে, তাই না? আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ। ঠিক আছে, সো এটার ইম্প্যাক্ট কি আমরা সামনে দেখব। আচ্ছা, এখানে যে নেটওয়ার্ক পার্টটা দেখা যাচ্ছে, এটা দেখেন স্টার্ট থেকে ফিনিশ। তাহলে আমরা যদি সবগুলো টাস্কের ডিউরেশন যোগ করি, যে মাঝখানে হচ্ছে ডিউরেশন দেওয়া আছে, তাহলে উপরের পাতে কত আসতেছে? 6 আর 4 10 আর 3 13 আর 1 14 উইকস। এই যে 14 উইকস। আর নিচেরটাতে কত? 16 উইকস। তাহলে ক্রিটিক্যাল পাথ কোনটা? ক্রিটিক্যাল পাথ কোনটা আমাদের? লম্বটা স্যার, নিচেরটা, সময় যেটা লাগবে। নিচেরটা যেটা 16। হ্যাঁ, রাইট। সো এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। এই যে এটা কিন্তু আমরা ইয়েলো দিয়ে ইন্ডিকেট করছি, হ্যাঁ, যে দিস ইজ আওয়ার ক্রিটিক্যাল পাথ। আচ্ছা, সো এটা সিম্পল ভাবে আপনি ক্রিটিক্যাল পাথ বের করতে পারেন। পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন পাবেনই, মানে একটা বা দুইটা প্রশ্ন পাবেন ক্রিটিক্যাল পাথ বের করার। যদি এরকম সিম্পল স্ট্রাকচার থাকে, তাহলে জাস্ট আপনি যোগ করে যেটা লংগেস্ট সেটা বলবেন ক্রিটিক্যাল পাথ। আর যদি আগে যেটা আমরা দেখলাম একটু আগে, আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, হ্যাঁ, ওরকম যদি ভেরিয়েবল দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনাকে নেক্সট মেথডটা ইউজ করতে হবে, যেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। সো আমরা বেশ কিছু অঙ্ক দেখতেছি এখানে, তাই না? অলরাইট, জাম্পিং। ওকে, দেখেন, সো আমরা ক্রিটিক্যাল পাথ বের করব, এবং ফ্লোট কি, এবং ফ্লোট আবার দুই প্রকার। হ্যাঁ, ফ্লোট দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি ফ্লোট, একটা হচ্ছে টোটাল ফ্লোট। টোটাল ফ্লোট হচ্ছে কোনটা? যেটা আমি শুরুতে বলছিলাম, ওটাকে যদি কোথাও যদি ফ্লোট বলা থাকে, তাহলে আমরা ধরে নেব ইট ইজ টকিং অ্যাবাউট টোটাল ফ্লোট। আর যদি একদম বলেই দেয় যে এটা হচ্ছে ফ্রি ফ্লোট কিংবা টোটাল ফ্লোট, তাহলে কিন্তু এটা ডিফারেন্ট জিনিস। সো যদি নর্মাল ফ্লোট বলে, ইট ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট টোটাল ফ্লোট। আর যদি আলাদাভাবে বলে, তাহলে হয়তো ফ্রি ফ্লোট বলেই দিবে, যেটা ফ্রি ফ্লোট বের করো। সো ফ্লোটটা কি? যদি কোনো একটা টাস্ককে আমরা ডিলে করাই, দ্য অ্যামাউন্ট, আচ্ছা সরি, ডিলে করে, তার জন্য যদি প্রজেক্টের ফিনিশ ডেটে কোনো ইম্প্যাক্ট না হয়, তাহলে যে সময় পর্যন্ত আমরা ডিলে করাতে পারি, সেই সময়টাকে বলা হয় ওই কাজের জন্য টোটাল ফ্লোট। হ্যাঁ, টোটাল ফ্লোট বলা হয় ওই কাজের জন্য। আর ফ্রি ফ্লোট হচ্ছে সেটা, যে আমার দুইটা কাজ, দেখেন এটা আমি এইভাবে সিম্পল এক্সাম্পল এইভাবে দিতে পারি, যে এ এবং বি কাজ, এ একটা কাজ আর বি একটা কাজ। এইটা কাজ করতে 5 দিন সময় লাগবে, এটা কাজ করতে 2 দিন সময় লাগবে। এবং আরেকটা কাজ আছে সি। সো এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে, যে আমি এ এবং বি যদি শেষ না করি, তাহলে আই ক্যানট স্টার্ট সি, রাইট? সো কিন্তু দেখেন, আমি যদি এ শেষ করে ফেলি 2 দিন, তাহলে কি সি শুরু করতে পারবো 2 দিন পরে? না স্যার। শুরু করতে পারবো না, তাই না? কারণ আমার এই দুইটা কাজই শেষ করতে হবে, তারপরে আমি সি শুরু করতে পারবো। তার মানে এই যে সাকসেসফুল একটা অ্যাক্টিভিটি, এইটার আর্লি স্টার্ট, হ্যাঁ, সেটা কিন্তু আমার এটার উপর ডিপেন্ড করছে না। আমি যদি এখানে 3 দিন ডিলেও করি, তাও কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না আর্লি স্টার্টে। ঠিক আছে, সেই যে, কিন্তু এখানে কিন্তু হবে, এখানে 5 দিন, তার মানে কি এখানে যদি একদিনও ডিলে করাই, তাহলে কিন্তু এটা এই কাজটা পিছিয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি 3 দিনও ডিলে করাই, আমার ইমিডিয়েট সাকসেসফুল কাজে কেন কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে না আর সেটা শুরু করতে, হ্যাঁ, আর্লি স্টার্ট করতে। তো সেই সময়টাকে বলা হয় ফ্রি ফ্লো। আপনার সাকসেসফুল কাজের সাথে কম্পেয়ার করে যদি আমরা দেখি, এবং এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আর্লি স্টার্ট অফ ইয়ার সাকসেসফুল অ্যাক্টিভিটি, আমি ব্র্যাকেটে সাকসেসফুল লিখলাম, মাইনাস আর্লি ফিনিশ অফ ইয়োর প্রিডিসেসর অ্যাক্টিভিটি। ঠিক আছে, বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ফ্রি ফ্লোট। এখানে ফ্রি ফ্লোট 3 দিন আছে এ কাজের জন্য, কিন্তু বি কাজের কিন্তু কোনো ফ্রি ফ্লোট নাই, কারণ আমি এটা ডিলে করলেই সিও ডিলে হয়ে যাবে। সো আমরা কিভাবে
ফ্রি ফ্লোট বের করতে পারি এবং আমরা ক্রিটিক্যাল পাথ বের করতে পারি। এই যে আমরা টেকনিকটা এখানে দেখতেছি, এটাকে বলা হয় ফরওয়ার্ড পাস, ব্যাকওয়ার্ড পাস। হ্যাঁ, ফরওয়ার্ড পাস, ব্যাকওয়ার্ড পাস। এগুলো আসলে পিএমবকে অনেক ডিটেইল আছে, এখানে এবার খুবই সংক্ষেপে আলোচনা করা হয়েছে। তো পরীক্ষায় কিন্তু আপনাকে ফরওয়ার্ড পাস, ব্যাকওয়ার্ড পাস দিয়ে ক্রিটিক্যাল পাথ বের করতে হবে। যেমন এখানে যদি আমরা ক্রিটিক্যাল পাথ বের করতে চাই যে আসলে কোনটা ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে, কোনটা ক্রিটিক্যাল পাথ, এখানে কি আর কোন এক্সারসাইজ আছে নাকি এটাই শেষ? আচ্ছা, এটাই শেষ। ওকে, সরি। সো তাহলে আমরা কিভাবে বের করব দেখেন, এটা হচ্ছে প্রথম হচ্ছে আর্লি স্টার্ট দেওয়া আছে, তাই না? মানে প্রথম কাজ যেহেতু এটা, তার মানে কি 0 দিন, প্রথম দিনই আমরা উই ক্যান স্টার্ট দি টাস্ক, যেহেতু এটা কোনো ডিপেন্ডেন্সি নাই। সো এটার এই কাজটার আর্লি স্টার্ট হচ্ছে কয়দিন? 0 ডে। আর ডিউরেশন কয়দিন? 10 দিন। তাহলে এই কাজটা ফিনিশ হবে কবে? 0 + 10। দেখেন একটু, 0 + 10 মানে 10তম ডেটে I can finish this work. So এটার আর্লিয়েস্ট ফিনিশ ডেট হচ্ছে 10 ডে। ঠিক আছে, প্রথম কি করতে হবে? প্রতিটা টাস্কের আপনাকে আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করতে হবে। এখানে দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে যে আর্লি ফিনিশ, যখন আমরা ফরওয়ার্ড পাসে যাব, আমরা এখন ফরওয়ার্ড পাসে যাচ্ছি, মানে ফরওয়ার্ড পাস মানে কি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যাচ্ছি। এরপরে আমরা আবার ব্যাকওয়ার্ড পাসে আসবো। ব্যাকওয়ার্ড পাস মানে হচ্ছে এন্ড থেকে, এন্ড টাস্ক থেকে আমরা শুরুর টাস্কে আসবো, এবং প্রতিটা টাস্কের তখন লেট ফিনিশ এবং লেট স্টার্ট বের করব। সো সব কাজে যদি আমরা আর্লি স্টার্ট বের করতে চাই, তাহলে প্রথমটা আমরা বের করে ফেললাম, যেটা আর্লি স্টার্ট হচ্ছে 0, এটার আর্লি ফিনিশ হচ্ছে 10। তাহলে একটা টাস্কের আর্লি ফিনিশের ফর্মুলা কি? আর্লি ফিনিশের ফর্মুলা হচ্ছে, এটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে খুব ডিটেল আছে, হ্যাঁ, ওটা একটু আপনার দেখলে ইয়া হবে। আর্লি ফিনিশ হচ্ছে 0 প্লাস ডিউরেশন অফ দ্যাট অ্যাক্টিভিটি। সো আমাদের ক্ষেত্রে 0 প্লাস প্রথম অ্যাক্টিভিটির জন্য 0 + 10 ডেজ, সেটা হচ্ছে 10। সো আমাদের আর্লি ফিনিশ হচ্ছে 10। আচ্ছা, নেক্সট কাজটা আমরা কবে শুরু করতে পারবো? যদি এটার পরে ওটা শুরু করা যাবে, তার মানে ওই ডেটেই, যে ডেটে এটা শেষ হলো, সেম ডেটে উই ক্যান স্টার্ট দিস টাস্ক অলসো। সো এটার আর্লি স্টার্ট হচ্ছে, এটার আর্লি ফিনিশ। সো 10 তারিখে আমরা এই কাজটা শুরু করতে পারছি। সো আবার আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, আর্লি স্টার্ট, তার মানে কি আর্লি স্টার্টের 10 প্লাস হচ্ছে কত? 15 ডিউরেশন এই টাস্কের, তাহলে পাচ্ছে 25। তার মানে আর্লি ফিনিশ হচ্ছে 25 ডে। 25তম দিনে এই কাজটা ফিনিশ হবে। আমরা কিন্তু একই ফর্মুলা ইউজ করতেছি, আর্লি স্টার্ট এবং ডিউরেশন, তাহলে ওই কাজটার আর্লি ফিনিশ। আচ্ছা, এরপরে এখন এখানে আসি। এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা আসলে যেদিন 25 তারিখে এটা শেষ হবে, তার মানে সেম ডেটে উই ক্যান স্টার্ট দিস 2 টাস্ক, কারণ এই দুইটা টাস্কেই এটার উপর ডিপেন্ড করতেছে। এটা যেদিন শেষ হবে, দেন উই ক্যান স্টার্ট দিস 2 টাস্ক। তাহলে আমার সি অ্যাক্টিভিটিরও স্টার্ট হচ্ছে 25 তারিখ, তাহলে এটা ফিনিশ কত হবে? 25 + 4 29 তারিখ। এটা কিন্তু আপনাকে বের করতে হবে, এখানে অ্যান্সার মানে দেওয়া আছে অলরেডি, এটা কিন্তু থাকবে না, আপনাকে বের করতে হবে প্রতিটা। আচ্ছা, এরপরে এটা আমরা শেষ করি সবগুলার। এটা কি হবে? 29, তার মানে 29 তারিখে এটা শুরু করতে পারবো। 29 আর 8 হচ্ছে 37, তাহলে 37 তারিখ ডেট এটা শেষ হবে। 37 তারিখে এটা শুরু করতে পারবো আমরা। 37 আর 13 হচ্ছে 50, 50 তারিখ ডেটে আমাদের শেষ হবে এটা। তাহলে এই পাতের এই পর্যন্ত আমরা শেষ করলাম। এখন এই পাতে আসি। এই পাতে 25 তারিখে শুরু, তাহলে 25 আর 16 হচ্ছে 41 হচ্ছে আর্লি ফিনিশ। এখানে দেখেন একটা ফিনিশ টু প্লাস আছে, কিন্তু এটা, হ্যাঁ, এটা আসে নাই আসলে, এটা একটু লিখে নেন, এটা হচ্ছে প্লাস। FS + 8 মানে কি আসলে? কি বলতে পারবেন? FS + 8 মানে কি? দিন বসে থাকতে হবে স্যার। 8 দিন ল্যাগ। ফ্রি ফ্লোট, ফ্রি হ্যাঁ। 8 ল্যাগ দিন হবে না? ল্যাগ ল্যাগ হবে, 8 দিন ল্যাগ হবে। তার মানে এটা আচ্ছা। যেদিন শেষ হবে সেই দিনে আমি শুরু করতে পারবো না। আই হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার 8 ডেজ, যেহেতু +8 আছে। তার মানে এই জন্য এটা আর্লি স্টার্ট হচ্ছে 41 + 8 49th ডে। ঠিক আছে, তারপর আবার ডিউরেশন যোগ করলাম, তাহলে আই এম গেটিং 61। এখন এখানে তাহলে আমরা এটা কখন শুরু করব? এটা কি 61 এ শুরু হবে? আর এদিক থেকে কত আসছে? 51 এ, আমরা 50 তে শুরু করতে পারার কথা। এই যে এখান থেকে যদি এটা যদি ধরি, আর যদি এটা ধরি, 61 তাহলে শুরু আমাদের হবে স্যার। 61 61 শুরু হবে স্যার। তার মানে আমরা কোনটা নেব?
যখন এইরকম ঘটনা, স্যার। সিচুয়েশন হবে তখন কি তার মানে কি আমরা এই যে একটু আগে যেটা এক্সাম্পল দেখতেছিলাম যে যেটা সবচেয়ে লংগেস্ট, তাই না? তার মানে এটা তো আগে শুরু করতে পারবো না, এটা শেষ হয়ে গেছে 50 দিনে, কিন্তু আমি কিন্তু এইচ শুরু করতে পারবো না, যেহেতু এটা আবার এটার উপর ডিপেন্ড করতেছে। এই দুইটা শেষ হলেই, এইটা এবং এইটা শেষ হলেই আই ক্যান স্টার্ট দিস। সো আমাকে ওয়েট করতে হচ্ছে আনটিল 61 ডে। সো দ্যাটস ওয়াই এটার আর্লি স্টার্ট হচ্ছে 61 ডে এবং আর্লি ফিনিশ হচ্ছে 66 ডে। ওই যে আমি 5 যোগ করে দিলাম। তাহলে কি হলো, প্রতিটা টাস্কের আমরা প্রথমে কি করলাম, আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করলাম। নেক্সট কি, নেক্সট হচ্ছে সব কাজ এখন উল্টা দিক থেকে আসতে হবে এবং সব কাজের লেট ফিনিশ এবং লেট স্টার্ট বের করতে হবে। তো লেট ফিনিশ হচ্ছে যেটা সব লাস্টের টাস্ক, সেটার আর্লি ফিনিশ এবং লেট ফিনিশ সেম, ওটা কোনো চেঞ্জ হবে না। তো 66 যদি লেট ফিনিশ হয় তাহলে এটা লেট স্টার্ট কবে হবে? এটার ফর্মুলা হচ্ছে আগে যেমন আমরা যোগ করছি, এটার লেট স্টার্ট বের করার জন্য কি করতে হবে, আমাদেরকে বিয়োগ করতে হবে। 66 মানে লেট ফিনিশ মাইনাস ডিউরেশন, মাইনাস ওই টাস্কের ডিউরেশন দিলে যেটা পাবো সেটা হচ্ছে ওই টাস্কের লেট স্টার্ট। তাহলে আমি কি পাচ্ছি এখানে, লেট ফিনিশ হচ্ছে 66 মাইনাস ডিউরেশন হচ্ছে 5, দ্যাট মিন্স আই এম গেটিং 61। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এটা আমরা 61 লিখছি। তাহলে আগের মতো, তাহলে এটার লেট ফিনিশ হবে 61, এই কাজটা ওই দিনে ফিনিশ করতে পারবো আমরা। এবং তখন কি হবে দেখেন, 61 থেকে 12 বাদ দিলে কত হয়, 49। তাহলে এটা আমরা লেস স্টার্ট পেয়ে যাচ্ছে। আবার 49 থেকে যে এখানে আবার কি করছিলাম আমরা, তখন অ্যাড করছিলাম 8, তাই না? তাহলে এখন 8 মাইনাস করতে হবে, সেটা হচ্ছে 41। 41 মাইনাস 16, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 25। এখন 25 যখন আসলাম, তাহলে আমরা কি 25 নেব? এটা আমরা ডিসিশন নিতে পারছি না, কারণ দুইটা টাস্ক ওই পাশটা দেখতে হবে, স্যার। হ্যাঁ, ওই পাশটা পাঁচটা দেখতে দেখতে হবে। তাহলে এই পাঁচটা দেখার জন্য তাহলে আমাদের এগুলি ক্যালকুলেট করে আসতে হবে। তাহলে এখানে কি দেখতেছি আমরা, এটা লেট স্টার্ট হচ্ছে 61, তাহলে আমরা এটা লেট ফিনিশ হবে 61। হ্যাঁ 61, তাহলে এর সাথে যদি 13 দিন আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি 48। 48 হচ্ছে এটার লেট ফিনিশ। এই লেট ফিনিশ থেকে যদি 48 থেকে 8 বাদ দেই তাহলে হচ্ছে 40। আর সিমিলারলি 40 থেকে যদি 4 বাদ দেই তাহলে 36। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দুইটা পাচ্ছি, একটা পাচ্ছি 36, এখানে পাচ্ছি সরি 36 and 25, স্যার। হ্যাঁ আমাদের এটা ছোটটা নিতে হবে, স্যার। 36 এখানে আর হচ্ছে 25, এখানে পাচ্ছি 25। আমরা যখন ব্যাকওয়ার্ড পাসে আসবো তখন আমাদেরকে কমটা নিতে হবে 25, আর ফরওয়ার্ড পাসে নিছিলাম আমরা ম্যাক্সিমামটা 61, ব্যাকওয়ার্ড পাসে নিতে হবে সবচেয়ে কমটা 25। তাহলে আমরা 36 দেব না, এটার হবে 25। সো 25 থেকে 15 বাদ দিলে 10, ঠিক আছে? এটা যদি 10 হয় তাহলে এটা হচ্ছে 10, আর 10 থেকে 10 বাদ দিলে 0। আচ্ছা, তাহলে দেখেন আমরা সবগুলোর আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ বের করলাম। এখন যে সমস্ত কাজের ফ্লোটের ফর্মুলা আছে, একটা নরমাল টোটাল ফ্লোটের ফর্মুলা আছে, কি কার কি মনে আছে টোটাল ফ্লোটের ফর্মুলা কি? টোটাল ফ্লোটের হ্যাঁ, লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট, দুইটা ফর্মুলা আছে, এটা যে কোনো একটা ইউজ করতে হবে। আমি বোধহয় একটু টেক্সটে লিখি, তাহলে বোধহয় বুঝতে একটু ইজি হবে। হোয়াট ইজ টেক্সট? তাহলে আমি কি বললাম যে টোটাল ফ্লোট বের করার দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট, আর একটা হচ্ছে কি লেট ফিনিশ মাইনাস আর্লি ফিনিশ। তাহলে এই ফর্মুলা যদি আমরা সব টাস্কে ইউজ করি, কারণ সবগুলোর আমরা কিন্তু আর্লি স্টার্ট আর্লি ফিনিশ পেয়ে গেছি, তাহলে এই টাস্কে কি হবে, লেট স্টার্ট থেকে যদি আর্লি স্টার্ট বাদ দিই তাহলে 0 হবে টোটাল। আপনি এটাও বাদ দিতে পারেন, ফর্মুলা কিন্তু এইটা, তাই না? এই যে এই দুটো বাদ দেওয়া কিংবা এই দুটো বাদ দেওয়া, সব ক্ষেত্রে কিন্তু আমি 0 পাচ্ছি। এটার ক্ষেত্রেও সেম 0 পাচ্ছি, এটার ক্ষেত্রেও 0 পাচ্ছি, এটার ক্ষেত্রেও 0 পাচ্ছি, এটার ক্ষেত্রেও 0 পাচ্ছি। কিন্তু এইখানে যদি আসি তাহলে কি পাচ্ছি দেখেন, 36 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে, 36 থেকে 25 বাদ দিলে কত হয়? এই যে আমি এই ফর্মুলা ইউজ করতেছি, লেট স্টার্ট থেকে লেট আর্লি স্টার্ট, তাহলে উই আর গেটিং 11। সো এই টাস্কের টোটাল ফ্লোট হচ্ছে 11। এখানে 40 থেকে 29 বাদ দিলে এটা টোটাল ফ্লোট 11,
48 থেকে 37 বাদ দিলে we are getting total float 11. ঠিক আছে, সো যে পাথে সব কাজের ফ্লোট হচ্ছে 0 সেই পাথটাকে আমরা বলি ক্রিটিক্যাল পাথ। সো দিস ইজ দ্য ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, আর ফ্রি ফ্লোটের ফর্মুলা মনে আছে? ফ্রি ফ্লোটের ফর্মুলা ছিল, আমি একটু আগে লিখে দিছিলাম যে এই যে আমার ইমিডিয়েট সাকসেসর কাজের আর্লি স্টার্ট মাইনাস হচ্ছে যে কাজটার আমি ফ্রি ফ্লোট বের করতেছি সেটার আর্লি ফিনিশ। তাহলে এখানে দেখেন এটা দুটো যদি বাদ দেই তাহলে কিন্তু টোটাল ফ্রি ফ্লোট 0, এটার 29 আর এটা যদি আর্লি ফিনিশ বাদ দেই ফ্রি ফ্লোট 0। কিন্তু এখানে যদি আসি দেখেন এটার সাথে এখানে আর্লি স্টার্ট 61 ডেজ আর আর্লি ফিনিশ 50, সো উই আর গেটিং সাম ফ্রি ফ্লোট ফর দিস টাস্ক। এমনিও আমরা বুঝতেছি তাই না, কারণ এটা 61 ডেতে আর এটা কি 50 ডেতে, দুইটা শেষ না হলে তো আমি এটা পাচ্ছি না করতে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু ফ্রি ফ্লোট পাচ্ছি 11। সো পরীক্ষায় ফ্রি ফ্লোট থেকে এবং টোটাল ফ্লোট থেকে অঙ্ক আসবে, এবং ফর শিওর ফ্রি ফ্লোট থেকে একটা অঙ্ক আসবে, কারণ ফ্রি ফ্লোটের কোনো অঙ্ক এর আগে মানে পিএম বকেও আলোচনা করা হয় নাই এবং কোথাও আলোচনা করা হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে ফ্রি ফ্লোটের ফর্মুলা ডিসকাস করা হয়েছে স্টুডেন্ট ম্যানুয়াল এবং এখানে, এবং ম্যাথও করে দেখানো হয়েছে। সো ফ্রি ফ্লোট থেকে অবশ্যই একটা অঙ্ক পরীক্ষা কিন্তু আসবে। আচ্ছা, এর বাইরে কিন্তু আরো দুইটা ফ্লোট আছে যেটা এবার স্টুডেন্ট ম্যানুয়ালে আলোচনা হয় নাই। কারো কি মনে আছে যে ওই দুইটা ফ্লোট কি? পরীক্ষা মাঝে মাঝে প্রশ্ন আসে আসলে। আমি আলোচনা করছিলাম 4টা ফ্লোট আছে, আমার মনে হয় একটা আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে প্রজেক্ট ফ্লোট। একটা ফ্লোটের ডেফিনেশন আছে প্রজেক্ট ফ্লোট। পিএম বকে 4টা ফ্লোটের আলোচনা আছে, আমরা এখানে দুইটা দেখলাম, একটা ফ্রি ফ্লোট, একটা হচ্ছে টোটাল ফ্লোট। এখন আমি আরেকটা বলতেছি প্রজেক্ট ফ্লোট। পিএম বকে আরেকটা আলোচনা আছে সেটা হচ্ছে নেগেটিভ ফ্লোট। তো 4টা ফ্লোটেই কিন্তু আমাদের জানতে হবে। স্যার আগে যে ফর্মুলাটা ছিল স্যার, আর্লি হ্যাঁ। ফিনিশ আমরা যেটা লিখতাম আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন -1 করতাম আগে। হ্যাঁ হ্যাঁ স্যার এই কি -1টা কি বাদ যাচ্ছে এখন নাকি এরকম? জি রেজা আমার ভাই, থেকে একটু এই যে দেখেন অ্যাক্টিভিটি এ 10 তারিখে শেষ হচ্ছে কিন্তু অ্যাক্টিভিটি বি ও 10 তারিখে শুরু হচ্ছে, এটা তো ওভারল্যাপিং হয়ে গেল না? ওই না, জন্য overlapping না। -1টা বাদ গেছে এখানে। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে দুইটা আসলে বই আছে, দুইটা টেকনিক আছে। পিএম বকে সবসময় টেকনিক দেওয়া ছিল একটা, 1, এখানে 1 ধরতো আর কি, ফার্স্ট ডে একদিন। আর এখানে আমরা যোগ করতাম তাহলে কত হতো, 11 আর 10 11, তার সাথে আবার 1 মাইনাস করে বলতো যে 10 ডেতে শুরু হবে, এবং এটা বলতো 11তম দিনে শুরু হবে নেক্সট ডেতে। রাইট, প্র্যাকটিক্যালি তো এইটাই। জি স্যার। হ্যাঁ, কিন্তু এখানে আসলে বেশিরভাগ বইয়ে কিন্তু এটা আলোচনা আছে, এই যে মানে 0তম যেটা দিনে। বইতে এটা আছে স্যার, হ্যাঁ, 0তম বেশিরভাগ বই। দিনে। হ্যাঁ রাইট, 0তম দিনে শুরু করতে পারবো। 0তম দিন বলে তো কোনো দিন নাই আসলে। না, 0তম মানে প্রথম দিন আর কি, প্রথম দিন, ফার্স্ট ডে। 0 কনসিডার করতেছে ফার্স্ট ডে। বেশিরভাগ বই কিন্তু তাই আছে। হ্যাঁ, পিএম বকে কিন্তু ফার্স্ট টাইম এটা করতেছে, এর আগে পিএম কলেজ 1 দিয়ে করছে এবং 1 মাইনাস করছে, আর পরে আর ব্যাকওয়ার্ড পাশে আবার যোগ করছে। স্যার সো এখন কিন্তু এটা ওইটা নাই। ম্যাথমেটিক্স মিলানোর জন্য ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা করাটা সঠিক না আর কি। ও না না, বেশিরভাগ বই কিন্তু এটাই আছে, এবং সঠিক বলে কিছু নাই। মানে এটা আপনারা যে যদি এই কাজটা শুরু করেন, হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি কি, আমার তো প্রজেক্টে এরকম হতে পারে যে সবসময় কাজ হচ্ছে, মানে আমি 10 8টার তারিখে সময় আমার কাজ শুরু শেষ করলাম, হবে, পরের কাজটা আমার 11 তারিখেই তো শুরু হবে। না 8টার সময় কাজ শুরু করলাম, 5টায় শেষ করলাম, ঠিক আছে। আবার কিন্তু আমি 6টায় কাজ শুরু করে দিতে পারি, হ্যাঁ, আর সেই দিনে আবার কাজ কিন্তু আমি শুরু করে দিতে পারি, আমি ওয়েট করবো না যে নেক্সট ডেতে আবার কাজ শুরু করি। সো যাই হোক, আপনার এখন পিএম বকে তো আগে সবসময় 1 দিয়ে আলোচনা হচ্ছে, এবার 0 দিয়ে আলোচনা হচ্ছে, মানে দুইভাবেই করা যায় এবং সব জায়গায় ক্রিটিক্যাল পাথের সবকিছু সেম আসবে ডিউরেশন। এখন যদি আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু দুইটাই আলোচনা আসছে, দেখবেন যে দুইটাই আলোচনা করছে, একটা 0 দিয়ে করছে আর একটা 1 দিয়েও বলে দিচ্ছে যে যদি 1 থাকে তাহলে আপনাকে +1 -1 করতে হবে ফরওয়ার্ড পাসে, আর যদি মানে 1 দিয়ে শুরু করেন তাহলে ব্যাকওয়ার্ড পাসে 1 মাইনাস করতে হবে। এটা কিন্তু বলা আছে আর কি, যোগ করতে হবে।
শুধু সেটা না স্যার, আর এটা ওই সাকসেসিভ ওয়ার্ক যেরকম যেদিন শেষ হচ্ছে পরের দিন সেম ডেটেই আবার শুরু করতে হয়, 0 দিয়ে শুরু হলে, আর 1 হলে এখানে 1 যোগ করতে হয় প্রতিবারই। এক যোগ করতে হবে, রাইট। আমরা আপনার প্রথম দিনকে 1 যোগ ধরি, পরে আবার শুরু করার ক্ষেত্রে একদিন যোগ করে করতে হবে, এটা হলো ফর্মুলা স্যার, মনে হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ তাই। যদি 1 দিয়ে শুরু করেন তাহলে সবগুলোর সাথে 1 আপনি ইয়ে করবেন, ইনক্লুড করবেন। আর যদি 0 দিয়ে শুরু করেন তাহলে কোথাও ইনক্লুড বা এক্সক্লুড করার দরকার নেই। সো যদি আপনার নেটওয়ার্ক ডায়াগ্রামে 0 দিয়ে শুরু হয় তাহলে আপনি এইভাবে ক্যালকুলেশন করবেন। আর যদি দেখেন যে 1 দিয়ে শুরু হয়েছে তাহলে যে আমরা ওই 1 যোগ করতে হবে আর 1 মাইনাস করতে হবে। আচ্ছা, ক্রিটিক্যাল পাথে যে টাস্কগুলো থাকে সেই টাস্কগুলোকে বলা হয় ক্রিটিক্যাল টাস্ক। ঠিক আছে, এটা একটু ডেফিনেশন মনে রাখি। ক্রিটিক্যাল পাথে যেগুলো টাস্কগুলো থাকে সেটাকে বলা হয় ক্রিটিক্যাল টাস্ক। আর আরেকটা ডেফিনেশন আছে, সেটাকে বলা হয় নিয়ার ক্রিটিক্যাল টাস্ক। নিয়ার ক্রিটিক্যাল টাস্ক মানে হচ্ছে ওই সমস্ত কাজ যে কাজগুলোর ফ্লোট কম থাকে। হ্যাঁ, আমরা জানি যে 0 হচ্ছে ফ্লোট, 0 মানে হচ্ছে ওটা ক্রিটিক্যাল টাস্ক, তাই না? তো কোনো টাস্কে যদি ফ্লোট এরকম 1 2 থাকে কম, সেটাকে বলা হয় নিয়ার ক্রিটিক্যাল টাস্ক। সো ওইটা আসলে পিএমবক আলোচনা নাই, ফলে আমাদের জানার দরকার নেই। আমাদের পিএমবকে যেটা আছে ক্রিটিক্যাল টাস্ক আছে, ক্রিটিক্যাল পাথে যে টাস্কগুলো থাকে ওটাকে আমরা বলি নিয়ার ক্রিটিক্যাল টাস্ক। এই যে এখানে কিন্তু ফ্রি ফ্লোট যে বের করছে এটা কিন্তু যে এখানে দেখাচ্ছে, যেটা আমরা দেখলাম যে এই ফ্রি ফ্লোটটা এই যে মাঝখানে দেখানো হয়েছে। আচ্ছা, এইবারে আমরা একদম শেষে চলে আসছি। অ্যাজাইল রিলিজ প্ল্যানিং, এটা নিয়ে তো অনেকবার কথা বলছি আমি, তাই না? এবং এই ফিগারটা কিন্তু খুবই মানে সহজভাবে বোঝানো হয়েছে যে অ্যাজাইলে কিভাবে শিডিউলিংটা করা হয়, যেটা আমরা প্রথম ক্লাস থেকে আলোচনা করতেছি। এটা একটু দেখেন তো, ছবিটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক মতো? পিএমবকের সিচুয়েশনের ছবি শিডিউল চ্যাপ্টারে। দেখা যাচ্ছে ছবিটা স্যার। হ্যাঁ, আচ্ছা, এইটা কেউ একটু রিড আউট করেন তো আমাদের মনে হয়, তাহলে আমাদের একটু মাথায় এটা চলে আসবে। দেখেন তো যে এই লেফট সাইডটা একটু পড়েন। হ্যাঁ, কে পড়বে? ইমরান ভাই পড়েন। Product vision drives product roadmap. হ্যাঁ, একটু Product তাহলে কি, হ্যাঁ একটু দাঁড়ান, তাহলে প্রোডাক্ট ভিশন ড্রাইভস প্রোডাক্ট রোড ম্যাপ, তাই না? যে রোড ম্যাপ আমরা কিন্তু বানাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলেন। হ্যাঁ, Product roadmap drives release plans. হ্যাঁ, তাহলে আমার একটা রোড ম্যাপ ডেলিভারি করতে কয়টা রিলিজ প্ল্যান লাগবে সেটা আমরা আইডেন্টিফাই করব। দেন Okay, 1, 2, 3. হ্যাঁ, Release plan establishes the iteration. হ্যাঁ, তার মানে ওইটা রিলিজটা ডেলিভারি দেওয়ার জন্য আমাদের কয়টা ইটারেশন Release লাগবে, plan, yeah. ঠিক আছে? Okay. এই যে আমরা খালি ব্রেকডাউন করতেছি, কিন্তু ওই যে সেম ডাব্লিউবিএস এর কনসেপ্টটাই কিন্তু অ্যাজাইলে ইউজ হয়, টার্মিনোলজিগুলি ডিফারেন্ট। আচ্ছা, এরপরে Okay. Iteration plan schedules feature delivery. আচ্ছা, তার মানে কি এই যে একটা ইটারেশনকে দেখানো হয়েছে, একটা ইটারেশনে আমরা কি করি, অনেকগুলো ফিচার ডেলিভারি দেই, যেটা প্রায়োরিটি লিস্টে সবচেয়ে টপ, সেটাকে বলা হচ্ছে যে আমরা এই ইটারেশন 1 এ উইল ডেলিভার ফিচার এ বি সি এন্ড ডি, এই চারটা ফিচার ডেলিভারি দেব, ঠিক আছে? Right. এরপরে বলেন। হ্যাঁ, তারপর হচ্ছে prioritize feature delivered by user stories estimated in story points. রাইট, ঠিক আছে। এখন আপনার story pointer হ্যাঁ, feature থেকে story pointer. তার মানে এই দেখেন এখানে একটা এক্সাম্পল দেখেন, খুব সুন্দরভাবে বলা আছে ফিচার এ। এই ফিচার এ ডেলিভারি দেওয়ার জন্য দুইটা স্টোরি পয়েন্ট আমাদেরকে কাজ করতে হবে, যেটা আসলে পুরো টিম ডিসাইড করছে যে আমাদের দুইটা স্টোরি লাগবে এই ফিচারটা ডেলিভারি দিতে, ঠিক আছে? Right. এবং এই ফিচারগুলো এস্টিমেট কিভাবে করা হয়? স্টোরি পয়েন্ট দিয়ে, যেখানে বলা আছে। তারপরে আসেন Task estimated in hours created by delivery user stories. ক্রিয়েটেড টু ডেলিভার ইউজার স্টোরিজ। Delivery এখন stories. আমরা এই ইউজার স্টোরি 1 কে ডেলিভারি দেওয়ার জন্য কি কি টাস্ক করতে হবে, এ বি সি ডি, এবং কোন টাস্ক করতে কি সময় লাগবে, ঠিক আছে? Right. বুঝতে পারছেন? মানে তাহলে এখন ভাই আমরা আপনি যেটা বলছেন যে আগে হচ্ছে প্রোডাক্ট ভিশন, তারপর হচ্ছে রোড ম্যাপ, তারপর হচ্ছে রিলিজ প্ল্যান, তারপর হচ্ছে আপনার ইটারেশনের পরে হচ্ছে প্রোডাক্ট ফিচারের পরে হচ্ছে স্টোরি পয়েন্ট, ইউজার স্টোরি স্টোরি, পয়েন্ট থেকে টাস্ক, হ্যাঁ ইউজার স্টোরি থেকে টাস্ক। টাস্ক। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই, এটা মনে রাখতে পারলে অ্যাজাইল কিন্তু ফুল এইভাবেই কাজ করে। এটা কিন্তু আমরা অনেক থেকে বারবার আলোচনা করতেছি। সো আর আমরা ট্রেডিশনাল যে প্রজেক্ট, সেটা আমরা তো দেখলাম যে প্রজেক্ট থাকে, প্রজেক্ট থেকে আমরা
WBS করি কম্পোনেন্ট, সেটা করি ওয়ার্ক প্যাকেজ, এবং ওয়ার্ক প্যাকেজের লাস্টে এসে হয় টাস্ক, অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি বলি আমরা। তো দেখেন পাশাপাশি যদি আমরা দুইটা জিনিস রাখি তাহলে ইজিলি বুঝতে পারবো যে আসলে দুইটা আসলে ডিফারেন্ট জিনিসটা, টার্মিনোলজিক্যালি ডিফারেন্ট এবং ওরা ডিফারেন্ট ভাবে একটু কাজটা করে। অলরাইট, সো আমরা মনে হয় আর 2-3টা স্লাইড আছে, ফিনিশ করি। অনগোয়িং প্রসেস বেসড অন মেথোডোলজি। আচ্ছা, মেথোডোলজি আমরা অ্যাজাইল বা হাইব্রিড বা অন্য কিছু ইউজ করছি কিনা তার উপর বেস করে আমরা কিন্তু কি করব, প্রোগ্রেস মেজার করব। আমরা যদি নর্মাল ট্রেডিশনাল প্রজেক্ট করি তাহলে গ্যান্ট চার্ট বা আরো বিভিন্নভাবে করা হয় রিপোর্ট দিয়ে। আর আমরা জানি যে ইয়াতে অ্যাজাইলে আমরা ইউজ করি ইনফরমেশন রেডিয়েটর, যেখানে আমরা বার্ন ডাউন চার্ট ইউজ করি, যেটা আসলে পিএম বক্স 6 এডিশনে যে বার্ন ডাউন চার্টের কিন্তু ফিগার ছিল, সেটা আমরা মেজার করি। এবং কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম, যেটা আমরা পরে পড়বো, সেটা দিয়েও মেজার করা হয়। আর একটা আমরা করি ভ্যালোসিটি দিয়েও মেজার করি, থ্রুপুট অ্যানালাইসিস যেটা। আর লাস্টের যেটা স্লাইড আছে কোঅর্ডিনেশন উইথ আদার, এখানে একটা ভুল আছে। হ্যাঁ, আপনার প্রেজেন্টেশন স্লাইডে একটা ভুল আছে, প্রোডাক্ট শব্দটা আছে। কোঅর্ডিনেশন উইথ আদার প্রজেক্টস, এখানে প্রোডাক্ট শব্দটা আছে, ওটা কেটে প্রজেক্টস হবে। মানে আপনার অর্গানাইজেশনে আরো যদি প্রজেক্ট সাইমালটেনিয়াসলি রান করে, সেটারও কিন্তু ইম্প্যাক্ট আপনার শিডিউলে হবে, সেটাকে অলওয়েজ কনসিডারেশনের মধ্যে রাখতে হবে যখন আমরা কাজ করি। সো ঠিক আছে, আমরা তাহলে এই চ্যাপ্টারটা শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার গাইড বইতে প্রজেক্টসই লেখা আছে, আদার প্রজেক্টস। তাই? হ্যাঁ, গাইড মানে স্টুডেন্ট ম্যানুয়ালে না, প্রজেক্টসই লেখা আছে, কিন্তু প্রেজেন্টেশন স্লাইডে একটু ভুল করছে একবার। হ্যাঁ, আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যে এনপিভি ডেফিনেশন নিয়ে আমরা স্ট্রাগল করছিলাম না, এনপিভি ডেফিনেশন মনে আছে? ডেফিনেশনটা ভুল হয়েছিল আর কি, ওখানে ক্যাশ ইনফ্লো হ্যাঁ মাইনাস ক্যাশ আউটফ্লো হবে, আসলে ডেফিনেশনটা ওদের ভুল হয়েছে আসলে। হ্যাঁ, সো ওটা কারেক্ট করতে হবে, ক্যাশ ইনফ্লো মাইনাস ক্যাশ আউটফ্লো, কিন্তু ওরা ভুলে ক্যাশ আউটফ্লো মাইনাস ক্যাশ ইনফ্লো লিখছে আর কি, এনপিভি যেটা আমরা দেখছিলাম। বেশ মানে কি বলে ওটাকে, টাইপও অনেক মিস্টেক আছে দেখলাম। হ্যাঁ, অনেকগুলো মিস্টেক আছে, আমরা আরো কয়েকটা মিস্টেক দেখবো, সেগুলো তখন বলবো আর কি। এবং অনেক মিস্টেক আছে যেটা ওরা এখন ঠিক করতেছে, এখন রিলিজ দেয় নাই, নেক্সট রিলিজে হয়তো ঠিক করবে এগুলা। ঠিক আছে, একটা কিন্তু অ্যাক্টিভিটি আছে, এটা আমরা মনে হয় আপনারা নিজেরা করলেই হবে, এটা ইয়ার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট আপনারা নিজেরা করে দেখতে পারেন যে কিভাবে আসলে সিকোয়েন্সিং করতে হয়, নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে হয়। সো আমরা তাহলে ব্রেকে যাচ্ছি। আচ্ছা, সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছি নাকি শেয়ার করে নেই? করছি না, শেয়ার করেননি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এখানে যে আমাদের শিডিউল চ্যাপ্টারে কিন্তু একটা প্রথমে যে শিডিউলের ডেফিনেশন ছিল, এই শিডিউল an output of a schedule model that presents linked activities with planned dates, duration, milestones and resources. সো আমরা কিন্তু এই পুরো শেষ করলাম এবং শেষ করে কিন্তু এই জিনিসগুলোই পাইছি, তাই না? স্টার্ট ডেট, ফিনিশ ডেট, ডিউরেশন, মাইলস্টোনস, শুধু রিসোর্স নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু রিসোর্সটা আসলে আমরা এইভাবে দেখাই নাই এখানে। কিন্তু আপনি যদি কোনো সফটওয়্যার ইউজ করেন তাহলে রিসোর্সেরও প্ল্যানিং করা যায় সফটওয়্যার দিয়ে। আর আমাদের কিন্তু রিসোর্স না হলে আমরা আসলে অ্যাকচুয়াল ডিউরেশনটা পাবো না। সো এই যে শিডিউল মডেল নামে কিন্তু একটা শব্দ আছে, হ্যাঁ, শিডিউল মডেল, অ্যান্ড আউটপুট অফ এ শিডিউল মডেল। সো শিডিউল মডেল জিনিসটা কি, সেটা এটা পিএম বকে একটা পিকচার ফিগার আছে, 6.2 ফিগার, চ্যাপ্টার নম্বর 6 শিডিউল চ্যাপ্টারে। তো সেখানে একটু জাস্ট আমি ব্যাখ্যা করি যে আমরা যখন প্রজেক্টের শিডিউল তৈরি করি, সো আমরা যদি এই ফিগারটা দেখি, ফিগারটার লাস্টে কিন্তু এই যে শিডিউলটা আমরা যে কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া ছিল, অ্যাক্টিভিটির লিস্ট। কোন টপিকটা শুরু করলেন স্যার এখন? এটা আমি আর মানে কস্টে যাব, কিন্তু প্রজেক্ট শিডিউলের শুরুতে একটা যখন প্রজেক্ট শিডিউলের ডেফিনেশন দেওয়া ছিল তখন একটা টার্ম ছিল শিডিউল মডেল। ফানেল ছিল স্যার, দেখছি স্যার কোথাও জানো এই ফানেলটা ছিল বোধহয় স্যার কোথাও। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার যে 6 সেশনে মানে শিডিউল চ্যাপ্টারের প্রথমেই ছিল। তো এই ফিগারটা আমি একটু ব্যাখ্যা করার জন্য অ্যাড করছি। ওকে স্যার। হ্যাঁ, শিডিউল মডেলটা কি হচ্ছে যে আমরা প্রজেক্টে ইনফরমেশনের আমরা কি করতেছি, শিডিউল মডেল থেকে প্রজেক্ট শিডিউল তৈরি করি। হ্যাঁ, শিডিউল মডেলের আউটপুট হচ্ছে
Schedule model generates output project schedule. That schedule can be represented in different formats, like network diagram, bar chart, তারপরে milestone chart, activity list, বিভিন্নভাবে প্রেজেন্ট করা যায়। মডেলটা কিভাবে তৈরি হয়? মডেলটা হচ্ছে যে আমরা যখন প্রজেক্ট থেকে ওয়ার্ক প্যাকেজ অ্যাক্টিভিটি ব্রেকডাউন করতেছি এবং প্রতিটা অ্যাক্টিভিটি ডিউরেশন বের করতেছি, তারপরে ডিপেন্ডেন্সি বের করতেছি, ল্যাগ লিড বের করতেছি, অল আর অ্যাকচুয়ালি নোন অ্যাজ প্রজেক্ট ইনফরমেশন। সেই ইনফরমেশনগুলো আমরা নিচ্ছি। তারপরে জেনারেলি উই ইউজ শিডিউলিং টুল, যেমন মাইক্রোসফট প্রজেক্ট, যেটা এবার বলাই আছে যে উই ক্যান ইউজ মাইক্রোসফট প্রজেক্ট অথবা প্রিমাভেরা অথবা ট্রেলো, জিরা, নানান ধরনের সফটওয়্যার আছে। তো সেটা আমি ইউজ করতে পারি, কিংবা আমি নিজেই ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি যেটা আমরা একটু আগে করলাম, কাগজ কলমে আমরা আর্লি স্টার্ট, লেটেস্ট স্টার্ট এসব বের করে উই ক্যান ক্যালকুলেট ক্রিটিক্যাল পাথ। সো প্রজেক্টের ইনফরমেশন আমাদেরকে লাগবে, তারপর ইউ হ্যাভ টু ইউজ এনি টুল, any software tool or manually you can do, and we have to apply scheduling method, and the method we are using that is known as CPM, critical path method. So scheduling tool use করে project information এর উপর ভিত্তি করে আমরা CPM method ইউজ করে একটা মডেল তৈরি করি। তার মানে কি? মডেল মানে কি? তার মানে এই মডেল থেকে আরো নানান ধরনের আমরা শেপ তৈরি করতে পারি একটা মডেল থেকে, ওটাকে বেস করে। সো যদি মডেলটা তৈরি হয়, তারপরে কিন্তু আমরা ওই মডেলটাকে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারি। সো মাইক্রোসফট প্রজেক্টে কিন্তু সেম। মাইক্রোসফট প্রজেক্টে যখন আপনি সব এন্ট্রি দিবেন, তখন কিন্তু আলটিমেটলি সে একটা মডেল তৈরি করে। এই মডেলটাকে আপনি ইচ্ছা মতো, এই দেখেন অনেকগুলো প্রেজেন্টেশন টেকনিক আছে এখানে। এই যে গ্যান্ট চার্টে প্রেজেন্ট করতে পারেন, ক্যালেন্ডারে প্রেজেন্ট করতে পারেন, নেটওয়ার্ক ডায়াগ্রামে, রিসোর্স শিটে, রিসোর্স গ্রাফে, নানানভাবে প্রেজেন্ট করা যায়। তো আপনি যখন সব এন্ট্রি দিবেন, দেওয়ার পরে কোনো সফটওয়্যার ইউজ করলে এবং ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করলে একটা মডেল তৈরি হয়। সেই মডেল থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ইউ ক্যান ক্রিয়েট ডিফারেন্ট কাইন্ড অফ ফরম্যাটস অফ ইউর শিডিউল প্রেজেন্টেশন। সো এটাকে বলা হচ্ছে শিডিউল মডেল। আচ্ছা, আমরা চলে যাচ্ছি কস্ট চ্যাপ্টারে। কস্ট চ্যাপ্টারে এটা কিন্তু আগে আলোচনা হয়েছে, আমি একটু স্কিপ করে গিয়েছিলাম। এটা হচ্ছে টপিক, এটা হচ্ছে টপিক সি। আমরা দেখে আসলাম টপিক ডি, কারণ আসলে শিডিউল ছাড়া কস্টিং করা মুশকিল। কারণ সব টাস্কের আমরা বলছিলাম যে ওয়ার্ক প্যাকেজের ভিতরে যে টাস্কগুলো থাকে, সেই প্রতিটা টাস্কের আমরা ডিউরেশন বের করছি প্রজেক্ট শিডিউলে, এবং রিসোর্স রিকোয়ারমেন্টটাও আমরা বের করছি, তাই না? রিসোর্স রিকোয়ারমেন্ট যেটা আমরা আসলে নর্মালি রিসোর্স প্ল্যানিং এ করা হয়, যেটা আমরা মানে পিএম বকের চ্যাপ্টার নাম্বার ছিল 9 নম্বর চ্যাপ্টার, যেখানে রিসোর্স প্ল্যানিং এর কথা বলা ছিল যে টাস্ক করতে কি কি রিসোর্স লাগবে। এবং রিসোর্স যদি আমরা জানি, ডিউরেশন যদি আমরা জানি, যেটা গত ক্লাসে আগের ক্লাসে আমি বলছিলাম, এবং যদি প্রতিটা রিসোর্সের কোয়ান্টিটি জানি, যে হাউ মেনি অর হাউ মাচ রিসোর্স লাগবে এই একটা পার্টিকুলার টাস্কের জন্য, এবং যদি we also know the rate of the material or man hour rate, then we can easily calculate, আমরা এটা গুণ করে যোগ করে we can calculate the cost of this task. এভাবে সিমিলারলি আমরা এই টাস্কের পেতে পারি, এই টাস্কের পেতে পারি, এবং আলটিমেটলি এগ্রিগেট করলে আমরা ওয়ার্ক প্যাকেজের কস্ট বের করতে পারি। এইভাবে যদি বটম আপ অ্যাপ্রোচে যাই, তাহলে হোল প্রজেক্টের আমরা কস্ট বের করতে পারি। সো পিএম বকের গাইডলাইনটা কস্টিং এর হচ্ছে এটা, যে আমরা টাস্ক লেভেল থেকে এস্টিমেশন শুরু করব কস্টিং এর, যে এই টাস্কটা অ্যাকমপ্লিশ করতে কত সময় লাগবে, কি কি রিসোর্স লাগবে, তাদের রেট কত, তাদের ইনভলভমেন্ট কি, কোয়ান্টিটি কি, এটা আমরা যোগ গুণ করে উই ক্যান গেট দ্য কস্ট অফ অ্যাক্টিভিটি, যেটাকে বলা হয় এস্টিমেট অ্যাক্টিভিটি কস্ট, বা সিম্পলি বলা হয় এস্টিমেট কস্ট। সো পিএম বকে কিন্তু চ্যাপ্টার নম্বর কত? এটা চ্যাপ্টার নম্বর 7। চ্যাপ্টার নম্বর 7 এ চারটা প্রসেস আছে। একটা হচ্ছে প্ল্যান স্কোপ, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে এস্টিমেট কস্ট। এস্টিমেট কস্ট মানে হচ্ছে সব অ্যাক্টিভিটির কস্ট বের করা, আর হচ্ছে এস্টিমেট ডিটারমাইন বাজেট। 3 নম্বর প্রসেস হচ্ছে ডিটারমাইন বাজেট, তার মানে সবগুলোকে এগ্রিগেট করে টোটাল প্রজেক্টের বাজেট তৈরি করা। এর সাথে কয়েকটা জিনিস করতে হয়, একটা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ অ্যাড করা এবং ম্যানেজমেন্ট রিজার্ভ অ্যাড করা রিস্ক ম্যানেজমেন্টের জন্য। তো সেটা করে আমরা ডিটারমাইন বাজেট করি। সেই তিনটা প্রসেসেরই কিন্তু আলোচনায় আমরা এখানে দেখব, এই চ্যাপ্টারে দেখব আর কি। এখানে কি রিসোর্স কস্ট এন্ড রিসোর্স একসাথে করে আনছে?
হ্যাঁ ওইরকমই আর কি, এখানে আলোচনা হয়েছে আর কি সব ডিটেল। ওকে, আচ্ছা তাহলে এস্টিমেট বাজেটারি নিডস, অ্যান্টিসিপেট ফিউচার বাজেট চ্যালেঞ্জেস, ফিউচার বাজেট চ্যালেঞ্জ কিভাবে অ্যান্টিসিপেট করবেন, এটা নতুন টপিক। মনিটর বাজেট ভেরিয়েশনস এন্ড ওয়ার্ক উইথ গভর্নেন্স প্রসেস, এটা তো থ্রু আউট দ্য প্রজেক্ট আপনাকে মনিটর করতে হবে, যেটাকে আমরা কন্ট্রোল কস্ট বলতাম, ঠিক আছে। একদম লাস্ট প্রসেস ছিল কন্ট্রোল কস্ট, সেটা হচ্ছে মনিটর বাজেট ভেরিয়েশনস এন্ড ওয়ার্ক উইথ গভর্নেন্স প্রসেস। আচ্ছা প্ল্যান এন্ড ম্যানেজ রিসোর্সেস, এই যে প্ল্যান এন্ড ম্যানেজ রিসোর্স, এটা আসলে আমরা আগে পিএমবকের 9 নম্বর চ্যাপ্টার পড়তাম রিসোর্স নিয়ে। এখানে আসলে প্ল্যানিং করতে হবে যে কি পরিমাণ রিসোর্স লাগবে আপনার এক একটা টাস্কে অ্যাকমপ্লিশ করতে। আচ্ছা কি কি ডেলিভারেবল এবং টুলস ইউজ করবো আমরা, এখান থেকে যেটা মেইন ডেলিভারেবল তৈরি হবে সেটা হচ্ছে কস্ট বেসলাইন। আচ্ছা আমরা লাস্ট যে প্রসেসটা দেখলাম, সেখান থেকে লাস্ট যে টপিকটা দেখলাম, সেখানে কিন্তু আমরা তৈরি করছিলাম শিডিউল, সেটাকে বলা হয় শিডিউল বেসলাইন। শিডিউল বেসলাইন তার মানে শিডিউলটা সিপিএম মেথড অ্যাপ্লাই করার পরে যে আমরা ফাইনাল শিডিউলটা পাবো, যেটা গ্যান্ট চার্ট বা মাইলস্টোন বা নেটওয়ার্ক ডায়াগ্রাম আমরা প্রেজেন্ট করি, সেটা যখন অ্যাপ্রুভ করে ম্যানেজমেন্ট, সেটাকে আমরা বলি শিডিউল বেসলাইন। এবং শিডিউল বেসলাইনটা তৈরি হওয়ার পরে ওটার সাথে কম্পেয়ার করে আমরা প্রজেক্টের অ্যাকচুয়াল পারফরমেন্স মেজার করবো যখন প্রজেক্টটা মুভ করতে থাকবে, ঠিক আছে। সো এই চ্যাপ্টারে আমরা করব আইডেন্টিফাই কস্ট বেসলাইন। সো পিএমবকে 3টা বেসলাইনের কথা বলা আছে, স্কোপ, টাইম বা শিডিউল বেসলাইন এবং কস্ট বেসলাইন। এবং ওখানে চ্যাপ্টার 5, 6 এবং 7। আর এখানে আসলে আমরা এটা পড়তেছি টপিক বি, সি এবং ডি, সেখানে আসলে এই 3টা বেসলাইন আমরা আইডেন্টিফাই করতেছি। এবং এই বেসলাইন কেন আইডেন্টিফাই করতেছি, তার মানে এটা আমাদের অ্যাপ্রুভ প্ল্যান, কস্টের প্ল্যান হচ্ছে এটা, এর চেয়ে বেশি বাজেট আমরা পাবো না, এবং ওটা অনুযায়ী কাজ করতে হবে আমাদের। আচ্ছা ম্যানেজমেন্ট রিজার্ভ এবং কন্টিনজেন্সি রিজার্ভ নিয়ে আমরা কথা বলবো। ম্যানেজমেন্ট রিজার্ভ এবং কন্টিনজেন্সি রিজার্ভ কি জিনিস এবং এই দুটোর পার্থক্য কি, এখানে খুব একটা আলোচনা হয় না, এটা একটু পিএমবক থেকে পড়তে হবে, ম্যানেজমেন্ট রিজার্ভ এবং কন্টিনজেন্সি রিজার্ভ। রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, কোন টাস্কের জন্য কি রিসোর্স লাগবে সেটা প্ল্যান করা, চেঞ্জ রিকোয়েস্ট কনসিডার করা, কস্ট ফোরকাস্ট করা, সেটা বিভিন্নভাবে করতে পারি আমরা। সবচেয়ে বেশি ইউজ হয় আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, যেটা এই চ্যাপ্টারে ডিসকাস হয় নাই, যেটা পিএমবকে কস্ট চ্যাপ্টারে ডিসকাস হচ্ছিল আর্ন ভ্যালু, সেটা আমরা এখানে পাবো না। আমরা এটা পাবো হচ্ছে লেসন নাম্বার 4-এ, ওই কিপ ইউর টিম অন ট্র্যাক, সেখানে আমরা আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করব। রিস্ক অ্যানালাইসিস করতে হবে, কারণ প্রতিটা টাস্কের এগেইনস্টে যদি রিস্ক থাকে তাহলে ইউ হ্যাভ টু পুট সার্টেন অ্যামাউন্ট অফ কন্টিনজেন্সি রিজার্ভ, সেই রিজার্ভটা অ্যানালাইসিসের জন্য আমাদেরকে রিস্ক নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা টুলস আমরা ইউজ করব 3 পয়েন্ট এস্টিমেট, অলরেডি ডিসকাস, তাই না, শিডিউলে আমরা ডিসকাস করছি, অ্যানালগাস, প্যারামেট্রিক, আর একটা কি বলছিলাম, বটম আপ এস্টিমেশন। সবগুলো আলোচনা এখানে আছে, দেখবেন সেটা আসলে কস্ট পার্সপেক্টিভে। টি শার্ট সাইজিং মনে আছে, আমরা কিন্তু শিখছিলাম টি শার্ট, তাই না, যে ডাবল এক্স সাইজ, তারপরে স্মল, মিডিয়াম, এক্সেল, এক্সএক্সেল। সো আমরা যখন সাইজিং করি, প্রথমে আসলে অ্যাজাইলে কি করা হয়, সাইজিং করা হয়, যে আসলে যে আমরা ফিচারগুলো বলতেছি, ফিচারগুলো কোন স্মল সাইজের নাকি মিডিয়াম সাইজের নাকি বিগ সাইজের। তারপর ফিচারগুলোকে বেক করে যখন ইউজার স্টোরি করা হয়, সেগুলোকেও আবার আমরা টি শার্ট সাইজিং দিয়ে ম্যাপ করতে পারি, যে এটা আসলে কত সাইজের, কত বিগ বা কত স্মল ইউজার স্টোরি। আর প্ল্যানিং প্রকার তো আমরা আলোচনা করছি, তাই না, যে প্ল্যানিং প্রকার ইউজ করে ফিবোনাচ্চি সিকোয়েন্স ইউজ করে আমরা স্টোরি পয়েন্ট বের করি। সো সেটা আমরা অলরেডি আলোচনা করছি, সেই জিনিসগুলো এখানে আছে। তারপরে অর্গানাইজেশনের ডেটা রিভিউ করতে বলছে, পিএমআইস যদি থাকে, পিএমআইস মানে হচ্ছে এখানে দেখবেন মেনশন করা আছে মাইক্রোসফট প্রজেক্ট। সো মাইক্রোসফট প্রজেক্ট সফটওয়্যার যদি থাকে, দেখবেন যে অটোমেটিকলি আপনি ইউ ক্যান ইজিলি এস্টিমেট ইউর রিসোর্স ক্যালকুলেশন, হ্যাঁ, রিসোর্স এস্টিমেট করতে পারবেন। রিসোর্সের রেট যদি দিয়ে দেন, টাস্কের সাথে অ্যাসাইন করলে অটোমেটিকলি সে ডিউরেশন এবং রেট দিয়ে কস্ট বের করে ফেলবে, যে এক একটা টাস্কের করতে কি পরিমাণ টাকা লাগবে। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসে একটু আলোচনা করছিলাম, ফিচার অ্যাকসেপ্টেড, ফিচার রিমেইনিং। তার মানে এটাও এক ধরনের টুল আমরা ইউজ করতে পারি মনিটরিং এর জন্য, যে কয়টা ফিচার আমরা কাস্টমার অ্যাকসেপ্ট করছে আর কয়টা ফিচার অ্যাকসেপ্ট করেনি। সো এইভাবে আমাদের কম্পারিজন হতে পারে আমাদের পারফরমেন্সের।
আচ্ছা, তাহলে আমরা প্রথম যে প্রসেসটা দেখতেছি এটা হচ্ছে কস্ট এস্টিমেট। নামটা সহজভাবে দেওয়া আছে কস্ট এস্টিমেট, যেটার নাম পিএমবকে হচ্ছে এস্টিমেট কস্ট। সো এখানে আসলে কি করতে হবে, প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট বের করতে হবে। আমরা যে ওয়ার্ক প্যাকেজ করছি WBS ওয়ার্ক প্যাকেজ এবং অ্যাক্টিভিটি, প্রতিটা অ্যাক্টিভিটির উই হ্যাভ টু আইডেন্টিফাই কস্ট, এবং সেটা আইডেন্টিফাই করতে গিয়ে আমাদের এই জিনিসগুলো কনসিডার করতে হবে যে একটা টাস্ক করতে ডাইরেক্ট লেবার কি লাগবে, ম্যাটেরিয়াল কি লাগবে, ইকুইপমেন্ট কি লাগবে, কোনো ফ্যাসিলিটিস রেন্ট করতে হবে কিনা, এর সাথে কি কি সার্ভিস ইনক্লুডেড যেটা আমাদেরকে যার কস্ট কনসিডার করতে হবে, কোনো আইটি কস্ট আছে কিনা, ইনফরমেশন টেকনোলজি কোনো কস্ট আছে কিনা, আপনি ইন্টারনেট ইউজ করবেন বা সার্ভার ইউজ করবেন বা ক্লাউডে কোনো কিছু ইউজ করবেন, সেটা কস্ট ইনক্লুড করতে হবে। তারপরে কন্টেন্টস রিজার্ভ করতে হবে, যদি কোনো রিস্ক থাকে সেই রিস্কটাকে আপনি কিভাবে মিটিগেট করবেন, তার জন্য যদি কোনো কস্ট থাকে সেটাকে আপনাকে ইনক্লুড করতে হবে। এছাড়া যদি ইনডাইরেক্ট কোনো কস্ট থাকে, দ্যাট ইউ হ্যাভ টু অলসো কনসিডার। সো প্রতিটা টাস্ক লেভেলে বা অ্যাক্টিভিটি লেভেলে আপনাকে সবগুলোকেই কনসিডার করতে হবে। করার পরে আমরা প্রতিটা অ্যাক্টিভিটির এস্টিমেশন পাবো। আচ্ছা, এস্টিমেশনের তাহলে আমরা এই টেকনিকগুলো ইউজ করতে পারি, অ্যানালগাস, বটম আপ এবং প্যারামেট্রিক এস্টিমেটিং। এটা আমি আসলে শিডিউলে আলোচনা করছি, এটা আসলে কস্টেও সেভাবে আলোচনা করতে হবে। যদি আমরা কোনো একটা টাস্কের এস্টিমেট করতে যাই, তাহলে আগের কোনো কাজের সাথে অ্যানালাইজ করে বলতে পারি যে আগের টাকা কাজ করতে লাগছিল 50,000 টাকা, এই কাজটা সেম যেহেতু লাগবে 50,000 টাকা, সেটা হচ্ছে অ্যানালগাস এস্টিমেটিং। সিমিলারলি বটম আপ, ছোট থেকে আমরা যদি উপরে অ্যাগ্রিগেট করে নিয়ে যাই তাহলে হচ্ছে বটম আপ এস্টিমেটিং, টাকা পয়সা। প্যারামেট্রিক এস্টিমেটিং মানে যে ভেরিয়েবল ইউজ করে বা অ্যারিথমেটিক ইউজ করে যদি আমরা এস্টিমেট করি সেটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক এস্টিমেটিং। এবং এই জিনিসটা একটু নতুন দিচ্ছে, হ্যাঁ, এর আগেও পিএমবকে কিন্তু ডিটেইল মেনশন আছে যেখানে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। যেমন অ্যানালগাস এস্টিমেটিং কি, আমি কিন্তু শিডিউলিং এ বলছিলাম, কারণ মনে আছে অ্যানালগাস মানে খুব দ্রুত হবে কিন্তু লেস একুরেট হবে, আর বটম আপ হচ্ছে সময় বেশি লাগবে কিন্তু একুরেট হবে বেশি। আর প্যারামেট্রিকে কিন্তু টাইম লাগবে, আবার এটা কিন্তু ইনএকুরেটও হয়ে যেতে পারে যদি হিস্টোরিক্যাল ডেটা, মানে যেটাকে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করতেছি সেটা যদি ভুল হয় বা ঠিক না হয়। সো এই জিনিসটা একটু নতুন দেওয়া হয়েছে, একটু দেখে নিন। পিএমবকে যদিও এর চেয়ে ভালো ডিটেল আছে কিন্তু এরকম স্ট্রাকচার নেই। আর এখানে 3 পয়েন্টটা আলোচনা করে নাই, আমরা তো যে ফর্মুলাটা সেম ফর্মুলা কিন্তু আমরা এখানে ইউজ করব, অপটিমিস্টিক, মোস্ট লাইকলি এবং পেসিমিস্টিক, এবং সেম ফর্মুলা ইউজ করে আমরা একটা টাস্কের কস্ট এস্টিমেট করতে পারি। সেটা এখানে আলোচনা নাই, কিন্তু দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু 4টারই আলোচনা আছে। আমি আর আলোচনা করছি না যেহেতু শিডিউলে আমি আলোচনা করছি। এখন আমরা যখন কস্ট এস্টিমেট করি তখন আসলে এই 3টা পয়েন্ট কি আগে ছিল? কারো খেয়াল আছে? ডেফিনেট এস্টিমেটিং, রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড, এর আগে কিন্তু পিএমবকে ছিল এই দুটা, এটা ছিল না মোস্ট প্রবাবলি, এই দুটা কিন্তু ছিল। রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড মানে কি, যেটাকে আমরা রম বলি সংক্ষেপে, রম, বা আমরা আরেকটা টার্ম যেটা বেশি ইউজ হয়, মানে মার্কেটে বেশি ইউজ হয়, সেটার নাম কি? এই রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড মানে এস্টিমেশন টাইপ, এটা আমরা মার্কেটে একটা শব্দ ইউজ করি যেটার নাম হচ্ছে বলপার্ক ফিগার। বলপার্ক ফিগার, এই এস্টিমেশনটা নরমালি করা হয় প্রজেক্টের শুরুর দিকে, যখন আসলে আমরা ডিটেল জানি না। হ্যাঁ, অনেক সময় অন দ্য টেবিল আমাদেরকে এস্টিমেট করতে হয়। কাস্টমারের কাছে গেছেন, কাস্টমার মানে কিছু বলার পরেই বলবে যে আচ্ছা এই প্রজেক্ট করতে কত টাকা লাগবে বল। তো আপনার ইনস্টিংক্ট ইউজ করে বা আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি অন দ্য টেবিল যে ফিগারটা বলতেছেন সেটাকে বলা হচ্ছে বলপার্ক ফিগার, বা পিএমবকে ওটাকে বলছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড। তার মানে ভেরি রাফলি, যেটা আসলে অ্যাকচুয়ালি -25% থেকে +75% পর্যন্ত কি ভেরি করতে পারে, তার মানে অলমোস্ট 100% ভেরি করছে। সো এটা কোনো ভালো এস্টিমেট না, এটা নরমালি প্রজেক্টের শুরুর দিকে এরকম এস্টিমেশন করা হয়ে থাকে। আর সেকেন্ড যেটা এস্টিমেট সেটাকে বলা হচ্ছে ডেফিনিটিভ এস্টিমেট, যেটার অ্যাকুরেসি বলা হয় -5 থেকে 10%। আপনি যদি জেনারেলি বটম আপ এস্টিমেট করেন, যেটা পিএমবকে গাইডলাইন, যে আপনি একদম টাস্ক লেভেলে যাবেন, তারপরে সব বের করে আপনি ধীরে ধীরে উপরে অ্যাড আপ করে ওয়ার্ক প্যাকেজ, WBS কম্পোনেন্ট, দেন প্রজেক্টের কস্ট বের করবেন। তো এইভাবে করলে আসলে আমরা ডেফিনিটিভ এস্টিমেট পাই, যেটা জেনারেলি যদি খুব ভালো করতে পারেন তাহলে -5% থেকে 10% ডেভিয়েট করতে পারে। এটা আসলে আমরা কি বলতেছি, মানে খুবই
জেনারেল কথা বলতেছি, কিন্তু কোনো প্রজেক্ট আছে পারফেক্ট ওয়ার্ল্ডে হয় না। সো আপনার দেখা যাবে বাজেট আসলে অনেক ভেরি করতে পারে, সেটার স্কোপ রাখতে হবে। সেটা নিয়ে আমরা যে আলোচনা করবো যে আপনার এস্টিমেটটা ফিউচার যে চেঞ্জ হচ্ছে সেটাকে আপনাকে অলওয়েজ ফলো আপে রাখতে হবে। আর ফেজ এস্টিমেট হচ্ছে, এই টার্মটা একটু নতুন আসছে, ফেজ এস্টিমেট। তার মানে আমরা আসলে কোনো প্রজেক্টকে তো করার সময় বিভিন্ন ফেজে করি, তাই না? বা আমরা একটা মনে আছে যে আমরা অ্যাজারে বলি লাস্ট রেসপন্সিবল মোমেন্ট, বা আরেকটা ওয়াজ আমরা ইউজ করি প্রোগ্রেসিভলি এলাবোরেটেড। তার মানে যতটুকু আমাদের কাছে প্রোগ্রেসিভলি এলাবোরেট হচ্ছে ওটুকের আমরা এস্টিমেশন করি, আর বাকিটা আসলে আমরা হাই লেভেল এস্টিমেশন করে রেখে দিই যে এটা সে 20 লাখ টাকা লাগবে। পরে এটা হওয়ার পরে যখন এটা আমাদের কাছে আরো ওপেন হয়, আরো এলাবোরেট হয়, তখন আমরা নেক্সট ফেজের এস্টিমেট করি। এই যে আমরা প্রোগ্রেসিভলি এস্টিমেশন করতেছি এটাকে বলা হচ্ছে ফেজ এস্টিমেশন। ঠিক আছে? সবটা কিন্তু সব জায়গায় ইউজ করা যাবে না। এটা হয়তো আপনি অ্যাজারের বিভিন্ন কিছুতে অ্যাজ করবেন, বা নতুন প্রোডাক্ট বানাচ্ছেন, নতুন রিলিজ করতেছেন, তখন হয়তো আপনি এটা করবেন। মার্কেট ডাইনামিক্সের সাথে সাথে মার্কেট ডাইনামিক্স হচ্ছে আপনি সেভাবে কস্টিং করছেন। আচ্ছা, এরপরে আসতেছি প্রজেক্ট গভর্নেন্স, যেটা আমরা কস্ট নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, কস্ট খুবই সেন্সিটিভ। সামান্য টাকা পয়সার জন্য চাকরি তো আছে, চাকরি নাই এরকম হয়ে যায়। প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর সব জায়গায় এরকম প্রবলেমটা হয়। ঠিক আছে, এই জন্য আপনার অর্গানাইজেশনের কি গভর্নেন্স আছে, স্পেশালি পারচেজ রিলেটেড, প্রকুরমেন্ট রিলেটেড, হ্যাঁ, সেই পলিসি, প্রসিডিউর, প্রসেস আপনাকে অবশ্যই ফলো করতে হবে, এবং গভর্নেন্স সেট করতে হবে যাতে কোনো টাকা পয়সা এবং আপনার যে খরচ করতেছেন এটা যাতে কোনো উল্টাপাল্টা খরচ না হয়, এটা আসলে গভর্নেন্স করতে হবে। আর আমরা যখন এস্টিমেশন করব তখন লেসন লার্ন রেজিস্টার, সেটা আমরা হেল্প নিতে পারি। ঠিক আছে, এটা আমরা দুইভাবে হেল্প নিতে পারি। আগের প্রিভিয়াস প্রজেক্টের এক্সপিরিয়েন্স থেকে আমরা কারেন্ট প্রজেক্টের কস্টিং করতে পারি। এগুলো আমরা অলওয়েজ করি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা করি। আর যদি আমরা এরকম ধরনের প্রজেক্ট করি যেটা প্রোগ্রেসিভলি এলাবোরেট হচ্ছে, তাহলে আর্লি প্রজেক্ট ওয়ার্কের লেসন থেকে আমরা লেটার প্রজেক্ট ওয়ার্কের এস্টিমেশন করতে পারি। সো আপনাকে লেসন লার্ন রেজিস্টার সবসময় ইউজ করতে হবে যখন আপনি কস্টিং করবেন। সো এই হচ্ছে এস্টিমেট কস্ট। এস্টিমেট কস্টের মধ্যে আমাদের গাইডলাইন, এই গাইডলাইনটা কিন্তু লেখা হচ্ছে এইভাবে যাতে আমরা আসলে আচ্ছা, এই ফিগারটা দেখি একটু ওপেন করা আছে কিনা আমি একটু দেখাই। হ্যাঁ আছে। আচ্ছা, একটা নতুন স্লাইড আছে, দেখা যাচ্ছে এটা? এই যে কোর্স হায়ারার্কি দেখা যায় স্যার। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন আমি একটু বড় করি, মানে পিএম এবার যে স্টুডেন্ট ম্যানুয়াল যা পড়তেছি আমরা, বা ইনস্ট্রাক্টরের যে স্লাইডটা আপনারা দেখতেছেন, এটা আসলে এইভাবে সাজানো। হ্যাঁ, 5টা লেসন আছে, তার ভিতরে টপিক আছে, আর প্রতিটা টপিকে কিন্তু নলেজ ব্লকস আছে। যে আমরা এতক্ষণ যা পড়লাম এস্টিমেট কস্ট, সেটা হচ্ছে নলেজ ব্লকস, মানে বিভিন্ন ইনফরমেশন যে নলেজ অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার দরকার, সেটা এখানে আছে নলেজ ব্লকসে। আর গাইডলাইন্স হচ্ছে মানে আসলে বেস্ট প্র্যাকটিসটা কি সেটার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে একদম প্রতিটা টপিকসের শেষে, যে আসলে আপনার কি করতে হবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। এবং লাস্টে একটা আছে অ্যাক্টিভিটিস, ওই যে প্রতিটা টপিকে কিন্তু একটা করে অ্যাক্টিভিটি আছে, যেটা আমরা কিছু প্র্যাকটিস করতেছি, আবার কিছু প্র্যাকটিস করতেছি না, হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি বা নিজেরা করবেন। আর মাস্টারি বিল্ডার্স হচ্ছে একদম লেসনের শেষে, প্রতিটা লেসন 5টা লেসনের প্রতিটারই 25টা করে বোধহয় কোশ্চেন আছে, হ্যাঁ 20টা-25টা করে কোশ্চেন আছে, এটা হচ্ছে মাস্টারি বিল্ডার্স। সো এই যে গাইডলাইন্সটা খুবই ইম্পর্টেন্ট। গাইডলাইন্সটা আসলে বেস্ট প্র্যাকটিস গুলোকে কালেক্ট করে বলা হচ্ছে যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার বা যারা আমরা প্ল্যানিং এ আছি তারা আসলে কিভাবে কাজ করবে ওই টপিকটার। সো দেখেন, গ্যাদার কস্ট ফিগার্স দ্যাট গো ইনটু দ্য কস্ট এস্টিমেট ফর ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, প্রতিটা ওয়ার্ক প্যাকেজের জন্য আমরা এস্টিমেট করব। চেক উইথ দ্য রিসোর্স সাপ্লায়ার টু মেক শিওর নো ইনকারেক্ট অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড, তাহলে অ্যাজাম্পশনস চেক করতে হবে। আচ্ছা, গ্যাদার এনি রেলিভেন্ট ইনপুট ইনফরমেশন দ্যাট মে হেল্প ইউ প্রিপেয়ার দ্য এস্টিমেট, লেসন লার্ন বা যেখান থেকে পান সেটা আপনি ইউজ করবেন। ডিটারমাইন হুইচ এস্টিমেটিং টেকনিক টু ইউজ, অ্যানালগাস ইউজ করবেন, বটম আপ নাকি 3 পয়েন্ট এস্টিমেট, নাকি কোনটা ইউজ করবেন, নাকি মিক্স করবেন। ঠিক আছে, মিক্সও করতে পারি আমরা।
আচ্ছা, লুক ফর অল্টারনেটিভ কস্টিং অপশনস। হ্যাঁ, আমরা যে অপশন এ বি অল্টারনেটিভ অপশনস রাখতে হবে। ডিটারমাইন দ্য ইউনিটস অফ মেজার, আমরা কি ডলারে মেজার করব নাকি টাকায় মেজার করব, কিভাবে মেজার করব, এটা থাকে হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। কনসিডার পসিবল রিস্ক দ্যাট মে ইম্প্যাক্ট কস্ট, কস্ট অ্যানালাইসিস করতে হবে, যার জন্য আমরা কন্টিনজেন্সি রিজার্ভ রাখবো। আচ্ছা, এনশিওর দ্যাট অল এস্টিমেটস আর অ্যাসাইন্ড টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, যে কন্ট্রোল অ্যাকাউন্ট বলছিলাম না, সেই কন্ট্রোল অ্যাকাউন্টে ইনক্লুড করা। সেই গাইডলাইনটা আমাদের এস্টিমেট কস্টে ইউজ করতে হবে। আচ্ছা, এইবার আসেন এস্টিমেটিং প্রজেক্ট কস্ট, এটার একটা অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি আমরা একটু দেখি, এটা অ্যাক্টিভিটিটা কি। একটা অ্যাক্টিভিটি আছে, আমরা দেখি করতে পারি কিনা এটা। 2.1 দেখেন, সিনারিও একটা দেওয়া আছে, দেখেন 2.3। এটা আমরা কয়েকটা জিনিস এখানে চেক করব, একটু দেখেন তো। এখানে আমরা যদি আমরা ইয়েটা পড়ি, দেখা যাচ্ছে? সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে আমরা একটা সিনারিও বলতেছি। ইউ রিসেন্টলি were hired as a project manager for a company that builds and operates large shopping center around the United States. Your company is planning a large mall in your town, and part of the town's approval process consists of a public meeting where the project will be presented to the community. You have been asked by your project sponsor to estimate the cost of the public meeting work package. তার মানে পাবলিক মিটিং মানে পুরো প্রজেক্ট তো আছে, তার মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে ওয়ার্ক প্যাকেজ, হচ্ছে পাবলিক মিটিং ওয়ার্ক প্যাকেজ। সেইটি করতে কত টাকা পয়সা লাগবে সেটা হিসাব করতে আপনাকে বলছে। পাবলিক মিটিংস ফর আদার শপিং সেন্টার্স হ্যাভ কস্ট অ্যাপ্রক্সিমেটলি $30K, $30,000। তার মানে এটা কি, আগে যে আপনি করছেন, অনেক করছেন, তার মধ্যে আগের মিটিং গুলোতে এত টাকা খরচ হয়েছে। and your sponsor has asked that you not exceed this amount, এই অ্যামাউন্টের বাইরে যাওয়া যাবে না। Your estimate must include direct labor and overhead cost, যেটাকে বার্ডেন কস্ট বলা হয়, for each in-house staff resource. The standard hourly burden rate for in-house staff is $80. ঠিক আছে? There are 5 activities. দেখেন এটা কিন্তু খুব সুন্দর। হিস্টোরিক্যাল স্যার, আলাদা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই এক্সারসাইজটা একটু করবেন, আমি কয়েকটা করব। এটা করলে আসলে আমাদের ক্লিয়ার হবে যে আমরা যে ওয়ার্ক প্যাকেজের মধ্যে কি দেখতেছি। দেয়ার আর 5 অ্যাক্টিভিটিস, 5টা কাজ আছে। ওই পাবলিক মিটিং যেটা ওয়ার্ক প্যাকেজ, সেটাতে 5টা কাজ আছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাবলিক মিটিং, এন্ড ইউ হ্যাভ এস্টিমেটেড দ্য কম্পোনেন্টস অফ ইচ অ্যাক্টিভিটি ইন দ্য ডেটা ফাইল পাবলিক মিটিং এস্টিমেট ডকুমেন্ট। এই নামে একটা ফাইল দেওয়া আছে, দেখবেন আপনাদের সেখানে দেখবেন 5টা আছে, আমি দেখাবো। দেখেন ওয়ার্ড ফাইলটা মনে হয় মোস্ট প্রবাবলি ওপেন করে রাখছিলাম। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি। দেখা যাচ্ছে এটা কিন্তু আপনাদের সবাইকে দেওয়া আছে আপনাদের যে এক্সারসাইজ ফাইলের মধ্যে। এই যে এখানে পাবলিক মিটিং এস্টিমেট, এটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। তার মধ্যে কয়টা কাজ? 5টা কাজ, 1 2 3 4 5, এবং প্রতিটা টাস্কের ডেসক্রিপশন দেওয়া আছে এবং আপনাকে এস্টিমেট বের করতে হবে। ঠিক আছে, সো প্রথমটা বলেন, প্রথম প্রশ্নটা আমরা একটু যে বলি, হুইচ এস্টিমেটিং টেকনিক, এই প্রথমটার অ্যান্সার কি হবে? প্রথম কোশ্চেনটার অ্যান্সার অ্যানালগাস। স্যার, হ্যাঁ, আমরা আগের প্রজেক্টের সাথে অ্যানালজি করে বলতেছি। ঠিক আছে, তারপরে এটা যে ওপেন করতে বলছে, হোয়াট ইজ দ্য এস্টিমেট কস্ট অফ দ্য কন্ডাক্ট প্ল্যানিং মিটিং ওয়ার্ক প্যাকেজ। কন্ডাক্ট প্ল্যানিং মিটিং, তার মানে যে 5টা টাস্ক ছিল, দেখেন 5টা টাস্কের মধ্যে প্রথম টাস্কটা হচ্ছে কন্ডাক্ট প্ল্যানিং মিটিংস, এটার কস্ট বের করতে বলছে। তাহলে আমরা পারবো না? দেখেন এখানে কি বলছে, 2 আওয়ার, হ্যাঁ 4 2 hours planning meeting schedule meeting members etc.
তাহলে কি হবে, 4টা মিটিং হবে 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা করে আমি জাস্ট ইনটু দিচ্ছি, 4 × 2, তারপর কয়জন এমপ্লয়ি? 15 15 জন। আচ্ছা, মাল্টিপ্লাইড বাই রেট তো দেওয়া আছে। $80 হ্যাঁ, রেট 80, যে ডেসক্রিপশনে কিন্তু 80 দেওয়া ছিল। রাইট। আর কত ঘন্টা লাগবে? 2 আওয়ার প্ল্যানিং। ইন্টারনাল লেবার হচ্ছে 120 আওয়ার্স। আচ্ছা, ইন্টারনাল লেবারের কিন্তু আমাদের 80 করে দেওয়া আছে, তাই না? 80 করে দেওয়া আছে স্যার। অফিস তাহলে এটা রেটটাই দেওয়া 80 আছে। হ্যাঁ, তাহলে এটার যেটা কস্ট হবে, তাই না? রাইট। আচ্ছা, 120 এর বোধহয় একটা ফ্যাক্টর আছে নাকি, 100 ইন্টারনাল লেবার। আচ্ছা, এটা একটা। আর সেকেন্ডটা কি, 2 অফ দ্য মিটিংস উইল বি ক্যাটার্ড লাঞ্চ মিটিং। ওকে। তাহলে 2টা Number মিটিং of আমরা যেখানে লাঞ্চ প্রোভাইড করব। তাহলে কি হবে, এটা 2 × আমাদের 15 জন করে, এবং পার পারসন হচ্ছে $15। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এইভাবে সব গুণ এবং যোগ করে এই অ্যাক্টিভিটিটা আমরা কস্ট পেয়ে যাব। ঠিক আছে? সো এইভাবে প্রতিটা অ্যাক্টিভিটি, 5টা অ্যাক্টিভিটি যদি আমরা প্রতিটা দেওয়া আছে, সবগুলা প্রাইমেটার দেওয়া আছে আর কি, যদি কস্ট পাই তাহলে কিন্তু ইজিলি উই ক্যান আইডেন্টিফাই দ্য কস্ট অফ হোল ওয়ার্ক প্যাকেজ। সো দিস ইজ দ্য আইডিয়া আর কি। সো এটা একটু আপনারা করে নেবেন, এবং আপনাদের দেখবেন যে ক্লাসের কিন্তু ইয়ে আছে, সলিউশন ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, সেখানে কিন্তু এটা আবার অ্যান্সারও দেওয়া আছে। আপনারা করার পরে দেখে নেবেন যে আছে ঠিক আছে কি। এখানে আচ্ছা, এটা একটু বলেন যে হোয়াট টেকনিক ডিড ইউ ইউজ টু এস্টিমেট কস্ট অফ দ্য কন্ট্যাক্ট প্ল্যানিং মিটিং। আমরা যে একটু আগে দেখলাম কন্ট্যাক্ট প্ল্যানিং মিটিংস, বটম আপ। বটম আপ প্যারামিটার তো হতে পারে না, প্যারামেট্রিক আমরা তো বিভিন্ন প্যারামিটার ইউজ করতেছি, মেইনলি প্যারামেট্রিক আর কি। রাইট। ঠিক আছে, তাহলে আমি আর গেলাম না, আপনারা একটু করে এই প্রশ্নগুলোর সাথে একটু মিলিয়ে চেক করে দেখেন। মানে আমাদের আসলে আইডিয়াটা তো বুঝতে পারছি আমরা না, যে কিভাবে আসলে পিএমবক সাজেস্ট করে ওয়ার্ক প্যাকেজ এবং অ্যাক্টিভিটি লেভেলে কস্টিং এর, সেটা আমরা এখান থেকে দেখলাম আর কি। আচ্ছা, এরপরে আমি আবার প্রেজেন্টেশন স্লাইডে যাচ্ছি। এবার বলতেছি যে বাজেট এস্টিমেট, এটা আসলে পিএমবকের কত 7.3, তার মানে ডিটারমাইন বাজেট। তার মানে সব কাজের, সব টাস্কের আমরা কস্ট বের করে ফেলছি, ওয়ার্ক প্যাকেজের বের করে ফেলছি, এখন আমরা সব অ্যাড আপ করতেছি, এগ্রিগেট করতেছি। এই যে এখানে মেইন হচ্ছে এগ্রিগেশন, এগ্রিগেট করে উই আর ট্রাইং টু ফাইনালাইজ দ্য বাজেট অফ দ্য প্রজেক্ট। এগ্রিগেশন হচ্ছে মেইন টুল, সো যেটা ইউজ করে আমরা সবগুলোকে অ্যাডাপ্ট করে উই আর গেটিং প্রজেক্ট বাজেট। তো প্রজেক্ট বাজেট যেটা আমরা বললাম, সেটা যখন ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করবে সেটাকে আমরা বলি হচ্ছে কস্ট বেসলাইন। ঠিক আছে? সো সবকিছু অ্যাড করে এগ্রিগেট করে আমরা যে কস্ট বেসলাইন পাই, সেটাকে আসলে জেনারেলি আমরা টাইম ফেজড প্রজেক্ট বাজেট বলা হয়। টাইম ফেজ মানে কোন সময়ে কত টাকা লাগবে, কারণ প্রজেক্টের বাজেট যেটা আমরা করি এটা আসলে একবারে দেওয়া হয় না, তাই না, বিভিন্ন কোয়ার্টারে দেওয়া হয়। আপনি দেখবেন যে এটার একটা এক্সারসাইজ আছে, যে আপনার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট স্পন্সর আপনাকে Q1 এবং Q2 তে বাজেট দিচ্ছে। এটা একটা এক্সারসাইজ আছে, দেখবেন এই লেকচারের পরে। তো আমরা কি দেখতেছি এখানে দেখেন, এই ফিগারটা কিন্তু পিএমবক থেকে নেওয়া। স্টুডেন্ট ম্যানুয়ালে আছে হাজার ভাই। হ্যাঁ আছে। আচ্ছা, এই ফিগারটা একটু আমাদের বোঝা দরকার। দেখেন এই ফিগারটা কি করা হয়, আমরা যখন বাজেট করি, এটা হচ্ছে প্রজেক্টের টাইম, এটা হচ্ছে কিউমুলেটিভ ভ্যালু। কিউমুলেটিভ প্রজেক্টের যে কস্ট, সেটা যদি আমরা কিউমুলেটিভ ভাবে বসাই তাহলে একটা কার্ভ হয়, তাই না, সেটাকে বলা হয় এস কার্ভ। খুবই ইম্পর্টেন্ট। এই এস কার্ভ তৈরি করার কিন্তু একটা এক্সারসাইজ আছে এই চ্যাপ্টার, এই মানে এই টপিকসের পরে, যে আমরা বিভিন্ন ডেটা দেওয়া আছে, আপনি ক্যালকুলেট করার পরে এস কার্ভ তৈরি করবেন। তো সেটা দেখি আমরা নেক্সট ক্লাসে হয়তো করবো, এস কার্ভ কিভাবে তৈরি করতে হয়।
তার মানে টাইমের সাথে প্রজেক্টের কস্টকে যদি আমরা প্রেজেন্ট করি কিউমুলেটিভ কস্টকে, তাহলে জেনারেলি সব প্রজেক্ট এস এর মতো দেখায়। তার মানে প্রজেক্টের শুরুতে কস্ট কম থাকে, যত সময় যায় বাড়তে থাকে, আবার একটা সময় গিয়ে কমে যায়। সো এটা হচ্ছে আমাদের কস্ট বেসলাইন, এই যে এটা যেটা বোল্ড আকারে আছে। আর এই যে ফান্ডিং রিকোয়ারমেন্টস, তার মানে আমরা কোন কোয়ার্টারে, যেটাকে স্টেয়ার কেসের মতো দেখা হয়, সেটাকে বলা হয় ফান্ডিং রিকোয়ারমেন্টস, ফেজ ফান্ডিং রিকোয়ারমেন্টস। তার মানে কোন ফেজে আমাদের কত টাকা লাগবে। আর বিএসসি মানে হচ্ছে বাজেট এট কমপ্লিশন, এটা আমরা আনভ্যালুতে গিয়ে আলোচনা করব। মানে টোটাল বাজেটটাকে বলা হয় বাজেট এট কমপ্লিশন, মানে যোগ করে যেটা হবে টোটাল বাজেট। আর আমরা দেখতেছি নিচে যে ডট ডট দাগ, এটা আসলে অ্যাকচুয়াল সিনারিও। এটা ছিল আমাদের কস্ট বেসলাইন, মানে কি আমাদের রেফারেন্স পয়েন্ট, যেটা প্রজেক্টের শুরুতে প্ল্যান করে অ্যাপ্রুভ করছি আমরা। আর এটা হচ্ছে যখন আপনি কাজ করা শুরু করবেন তখন ইট উইল হ্যাপেন, এই ডাটাগুলো আপনি তখন পাবেন। এবং এখানে যা দেখতেছি আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত ঠিক ছিল, কস্ট কম ছিল, এক্সপেন্স কম ছিল, কিন্তু এর একটা টাইমে গিয়ে কিন্তু এটা আমাদের কস্ট বেসলাইনকে এক্সিড করে চলে গেছে। এবং একটা স্টেজে গিয়ে দেখতেছি যে আমাদের যেটা বাজেট ছিল সেটাকে ক্রস করে এডিশনাল কি হচ্ছে, আরো কিছু টাকা লাগতেছে, যেটা আমরা বলতেছি যে ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে তখন আমাদেরকে প্রোভাইড করতে হবে। সো আমরা যখন এই জায়গাটাতে আসলাম তখন একটু আলোচনা করি আমরা যে আসলে হোয়াট ইজ ম্যানেজমেন্ট রিজার্ভ এন্ড হোয়াট ইজ কন্টিনজেন্সি রিজার্ভ। এটা আমাদের একটু আলোচনা করা দরকার, কারণ এটা বারবার আসবে এখানে এবং আরো সামনের স্লাইডগুলোতে আছে। সো আমি ক্লিয়ার করতেছি। আচ্ছা, আমরা যে রিজার্ভ বলতেছি কস্টের রিজার্ভ, সো আমরা যখন কাজের এস্টিমেশন করতেছি তখন আসলে আমাদেরকে রিজার্ভ রাখতে হবে। কেন? স্পেশালি রিস্ককে হ্যান্ডেল করার জন্য, আনফোরসিন বা যেটা ঘটতে পারে এরকম আনসার্টেনিটির জন্য আমরা রিজার্ভ রাখি। তো রিজার্ভকে আসলে দুই প্রকার বলা হয়, একটা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ, আমি যা সংক্ষেপে সি লিখলাম, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ। সো কন্টিনজেন্সি রিজার্ভটা আসলে আমরা যখন অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করি কোন একটা ওয়ার্ক প্যাকেজের, তখন আমরা দেখি যে ওই অ্যাক্টিভিটির সাথে কোনো আনসার্টেনিটি আছে কিনা বা কোনো তার জন্য কোনো কন্টিনজেন্সি রাখতে হবে কিনা। নট নেসেসারি একটা ওয়ার্ক প্যাকেজের 5টা অ্যাক্টিভিটি 5টারই কন্টিনজেন্সি রিজার্ভ লাগবে এরকম না, হয়তো একটা দুইটা লাগতে পারে, কিংবা অনেক ওয়ার্ক প্যাকেজের কন্টিনজেন্সি নাও লাগতে পারে। তাহলে আমরা ধরেন একটা ওয়ার্ক প্যাকেজে 5টা কাজ আছে, তাহলে সব কাজের আমরা কন্টিনজেন্সি নিলাম। কন্টিনজেন্সি আমাদেরকে হিসাব করতে হবে। তারপর ওয়ার্ক প্যাকেজে করতে হবে, প্রতিটা ওয়ার্ক প্যাকেজ আবার কন্ট্রোল অ্যাকাউন্টে থাকে, তাই না? আমরা বলছিলাম গত ক্লাসে কন্ট্রোল অ্যাকাউন্ট মানে ওয়ার্ক প্যাকেজের আরো উপরের লেভেলে থাকে, যেটা দিয়ে আমরা পুরা প্রজেক্টের ফাইন্যান্স কন্ট্রোল করি। যেমন হার্ডওয়্যার একটা কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে, পিপুল একটা কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে, সার্ভিস একটা কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে। তো এই কন্ট্রোল অ্যাকাউন্টে আবার সব কন্টিনজেন্সি রিজার্ভ অ্যাড করা হয়। আচ্ছা, ওটা আমরা একটু পরে আসতেছি, আসলে এই দুটো ডেফিনেশনটা একটু দেখা দরকার। তাহলে আমাদের কন্টিনজেন্সি রিজার্ভের ডেফিনেশন হচ্ছে যেটাকে আমরা বলি নোন আননোন সিচুয়েশন। নোন আননোন সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য আমরা যে রিজার্ভ রাখি, বাফার রাখি টাকা পয়সার, সেটাকে বলা হয় কন্টিনজেন্সি রিজার্ভ। হ্যাঁ, সেটা হচ্ছে নোন আননোন সিচুয়েশন, ঠিক আছে? এবং এই মনে রাখতে হবে কন্টিনজেন্সি রিজার্ভ ইজ পার্ট অফ প্রজেক্ট বাজেট, ঠিক আছে? প্রজেক্ট বাজেটটা তো কস্ট বেসলাইনের পার্ট। পিএমবকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দুইটা কিন্তু আলাদা। কোন দুইটা জিনিস আলাদা? কস্ট বেসলাইন, হ্যাঁ, এবং প্রজেক্ট বাজেট কিন্তু দুইটা আলাদা টার্ম। দুইটার মধ্যে পার্থক্য আসলে এই রিজার্ভের সাথে আছে। সেটা হচ্ছে কস্ট বেসলাইন হচ্ছে যা কন্টিনজেন্সি রিজার্ভ হচ্ছে কস্ট বেসলাইনের পার্ট, আর প্রজেক্ট বেসলাইন হচ্ছে প্রজেক্ট কস্টটা তো প্রজেক্ট বাজেট আসলে, আর প্রজেক্ট বাজেট হচ্ছে কস্ট বেসলাইন প্লাস ম্যানেজমেন্ট রিজার্ভ। কারণ আমরা ম্যানেজমেন্ট রিজার্ভ অ্যাড করি, সেটাকে বলা হয় প্রজেক্ট বাজেট, পিএমবকের ভাষায় আর কি। কিন্তু আমরা জেনারেল প্র্যাকটিসে সবকিছুকে প্রজেক্ট বাজেট বলি। যদি পিএমবকে বলছে যে নোন আননোন সিচুয়েশন, তার জন্য যে আমরা টাকা রাখি, এক্সট্রা মানি রাখি, সেটা যোগ করার পরে যে ফিগারটা পাই সেটা হচ্ছে কস্ট বেসলাইন অ্যাপ্রুভ। আর ম্যানেজমেন্ট রিজার্ভ হচ্ছে আননোন সিচুয়েশনের জন্য, যেটা আসলে আমরা কোনোভাবেই আগে থেকে চিন্তাই করতে পারি নাই। এরকম যদি কোনো সিচুয়েশন আমাদের সামনে হতে পারে, সেটাকে কনসিডার করে ম্যানেজমেন্ট কিছু এক্সট্রা টাকা রাখে, 1% 2%, ঠিক আছে? যেটাকে অনেক সময় মানে গভর্নমেন্টে এটা কি বলা হয় যেন ফাইন্যান্সিয়াল ফিজিক্যাল
কন্টিনজেন্সি আর হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্টিনজেন্সি। স্যার ফাইন্যান্সিয়াল ফিজিক্যাল আর একটা হচ্ছে স্যার ফাইন্যান্সিয়াল। স্যার। সো এটা কিন্তু ম্যানেজমেন্ট দিবে, এটা আপনার হাতে নাই। সো কস্ট বেস লাইন যেটার মধ্যে কন্টিনজেন্সি আছে সেটার উপরে প্রজেক্ট ম্যানেজারের ডিসক্রিপশন আছে। তার মানে প্রজেক্ট ম্যানেজার খরচ করতে পারবে, যেহেতু সে আসলে প্ল্যানিং করতেছে অ্যাক্টিভিটি, ওয়ার্ক প্যাকেজ এবং সব লেভেলের সে কন্টিনজেন্সি হিসাব করছে। তো ফলে প্রজেক্ট ম্যানেজার ডিসক্রিপশনের আছে, সে ইচ্ছা করলে খরচ করবে যখন লাগবে, রিস্ক সিচুয়েশন যখন আসবে। কিন্তু ম্যানেজমেন্ট রিজার্ভ এটা কিন্তু প্রজেক্ট ম্যানেজার ইউজ করতে পারবে না উইদাউট দ্য পারমিশন অফ স্পন্সর অর ম্যানেজমেন্ট। যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয় তাহলে ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে আমাদেরকে টাকা পয়সা খরচ করতে হবে। সো এই হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ এবং ম্যানেজমেন্ট রিজার্ভের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন আমরা একটু স্লাইডে চলে যাই। আসেন এখন আমরা দেখি যে ডিটারমাইন বাজেটের এখানে গাইডলাইন আছে, যে কথাগুলো আমি বললাম। এখানে দুই একটা কথা খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যে দেখেন একটা কথা আছে, এই যে এটা আমরা তো সব কাজের টাস্ক বোর্ড করবো, তারপর কন্টিনজেন্সিতে অ্যাড করব, ঠিক আছে? কিন্তু এরকম যাতে না হয় সব কাজে আমরা কন্টিনজেন্সি অ্যাড করতেছি, যেটাকে আমরা বলতাম আগে, আমি বোধহয় বলছিলাম প্যাডিং করা। প্যাডিং করা মানে আননেসারি কন্টিনজেন্সি অ্যাড করা, টাইমের ক্ষেত্রেও টাকার ক্ষেত্রেও আননেসারি বাফারিং করা, সেটা করা যাবে না। অ্যাভয়েড অ্যাডিং কন্টিনজেন্সি রিজার্ভ ফর এ স্মল ওয়ান টাইম মিনিস্কিউল অ্যামাউন্টস। সো আননেসারি বিভিন্ন কাজের মধ্যে আপনি অ্যাড করবেন না। আচ্ছা, টোটাল তারপর যোগ করতে বলছে দ্য কস্ট অফ ইচ টাইম পিরিয়ড, যেটা দিয়ে আমরা স্কার্ভ পাবো। প্লট দ্য কস্ট ফর ইচ পিরিয়ড অন এ চার্ট টু ক্রিয়েট অ্যান স্কার্ভ অফ দ্য বেসলাইন, যেটা আমরা আগের ফিগারে দেখছিলাম। এবং তারপরে পাবলিশ অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য কস্ট বেসলাইন টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রজেক্ট স্টেকহোল্ডার্স। সেইটা হচ্ছে আমাদের ডিটারমাইন বাজেটের গাইডলাইন। এরপরে নেক্সট ফিগারটা খুবই ইন্টারেস্টিং। এই যে এই ফিগারটাতে যখন আমরা দেখবো তখন আসলে কন্টিনজেন্সি রিজার্ভ, ম্যানেজমেন্ট রিজার্ভ এবং এই যে আমি বললাম কস্ট বেসলাইন এবং প্রজেক্ট বাজেট কিন্তু ডিফারেন্ট পিএমবকে, সেই দুটো পার্থক্য আমরা বুঝতে পারবো। সো এই ফিগারটা পড়তে হবে কোথায় মনে আছে তো না? রাইট থেকে লেফটে পড়তে হবে, রাইট থেকে লেফটে। তার মানে হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট। আপনার একটা ওয়ার্ক প্যাকেজের আন্ডারে যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলো কস্ট আপনি এস্টিমেট করবেন। করার পরে ওই ওয়ার্ক প্যাকেজের অ্যাক্টিভিটিগুলো যেগুলোর সাথে কন্টিনজেন্সি অ্যাড করতে হবে সেটা অ্যাড করবেন। তাহলে এই দুইটা যোগ করে আমরা পাচ্ছি ওই ওয়ার্ক প্যাকেজের কস্ট এস্টিমেট, ঠিক আছে? এরপরে আমরা কিন্তু দেখেন যে মানে বটম থেকে টপে যাচ্ছি। এখন আমরা ওয়ার্ক প্যাকেজ লেভেলে এসে যদি দেখি যে কোনো ওই ওয়ার্ক প্যাকেজ রিলেটেড কোনো কন্টিনজেন্সি রাখতে হবে যেটা টাস্ক লেভেলে ধরা পড়ে নাই, তাহলে সেই কন্টিনজেন্সিটা আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে? তাহলে একটা কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো ওয়ার্ক প্যাকেজ থাকে, তাহলে আমরা যদি ওই সব ওয়ার্ক প্যাকেজ অ্যাড করি তাহলে আমাদের একটা কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল কস্ট পেয়ে গেলাম, ঠিক আছে? এরপরে ওই সব কন্ট্রোল অ্যাকাউন্ট, ধরেন আমরা প্রজেক্টে 3টা বা 4টা কন্ট্রোল অ্যাকাউন্ট আছে, তাহলে 4টা যদি কন্ট্রোল অ্যাকাউন্টের কস্ট যোগ করি তাহলে আই এম গেটিং কস্ট বেসলাইন। তার মানে হোল প্রজেক্টের কস্ট বেসলাইন পেয়ে গেলাম। প্রজেক্ট ম্যানেজারের কাজ কোথায়? প্রজেক্ট ম্যানেজার কিন্তু এই লেভেল পর্যন্ত কাজ করতে পারবে। এইটার সাথে যেমন সরকারি প্রজেক্টে 1% 2% কন্টিনজেন্সি রাখা হয়, প্রাইভেট সেক্টরে এরকম আছে, অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে, কোথাও 5% কোথাও 10%। এটা কিন্তু আপনি হয়তো অনেক সময় জানবেনও না। সো এই কস্ট বেসলাইনের সাথে ম্যানেজমেন্ট হয়তো 5% রেখে দিছে। আপনার বাজেট যদি 1 কোটি টাকা হয় তার 5% কত হবে? 1,50,00,000 টাকা। সো সেটা ম্যানেজমেন্ট রিজার্ভ সহ হচ্ছে প্রজেক্ট বাজেট। তাহলে প্রজেক্ট বাজেট হচ্ছে 1,50,000 টাকা আর কস্ট বেসলাইন হচ্ছে 1 কোটি টাকা। সো এইটাই হচ্ছে আপনার এই যে আমরা কিভাবে আসলে বাজেটিং করি পিএমবকের গাইডলাইন অনুযায়ী, যেটা আসলে বটম আপ অ্যাপ্রোচ। আমরা একদম অ্যাক্টিভিটি থেকে ওয়ার্ক প্যাকেজ, তারপরে কন্টিনজেন্সি অ্যাড করি, তারপরে কন্ট্রোল অ্যাকাউন্টে আসি, কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে কস্ট বেসলাইন পাই সব যোগ করে, এবং এখানে যে টুলটা ইউজ করতেছি টুলটা কিন্তু একটাই টুল আমরা ইউজ করি মেইনলি, সেটা হচ্ছে এগ্রিগেট করা। এগ্রিগেট করা মানে সবকিছু আমরা যোগ করতেছি।
আচ্ছা, আমরা বোধহয় আর 5 মিনিট সময় নেব, তারপরে শেষ করে দেবো আর কি। তাহলে বাজেটের চ্যালেঞ্জ গুলো আমাদের কনসিডার করতে হবে কিন্তু। হ্যাঁ, বাজেটের চ্যালেঞ্জ মানে এই যে নতুন চেঞ্জ আসবে, তারপরে হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালের, ইকুইপমেন্টের, তারপর পিপুলের কস্ট চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা কনসিডার করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যখনই কোনো চেঞ্জ আসুক না কেন, যেটা আমি বারবার বলবো, এখন আবার এখানে এখানে পিএম বলছে, সেটা হচ্ছে যে যদি কোনো চেঞ্জ হয় তাহলে অবশ্যই বাজেটের ইম্প্যাক্ট কি, ঠিক আছে, কস্টে ইম্প্যাক্ট কি ইন্ডিভিজুয়ালি, শিডিউলে ইম্প্যাক্ট কি, এবং স্কোপে ইম্প্যাক্ট কি, মানে এই যে আয়রন ট্রায়াঙ্গেল, এই সবগুলোকে কিন্তু কনসিডার করে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, দরকার হলে আপনি এডিশনাল ফান্ড অ্যাপ্রুভাল নেবেন, বা আপনাকে তখন হয়তো যদি কোনো অ্যাপ্রুভাল না পান তাহলে হয়তো স্কোপ ছাট করতে হতে পারে। সো সেটা ডিপেন্ড করবে কোন সিচুয়েশনে আপনি আছেন, কোন অর্গানাইজেশনে কাজ করতেছেন, বা প্রজেক্টটা আসলে কোন প্রায়োরিটি। এখানে বাজেট আর কস্ট কি পার্থক্য থাকছে স্যার? প্রজেক্ট কস্ট, ওই যে কস্ট বলতে মানে কি বলতে পারি, এটা দুটোটা আলাদা করে আমরা কি দেখছি, মনে হয় জাস্ট ওই ইয়াটাই বলতেছে মনে হয়, তাই না? এস্টিমেট কস্টের যে ওয়ার্ক প্যাকেজ বা অ্যাক্টিভিটি লেভেলে যে কস্ট বলতেছি আমরা অ্যাড করার আগ পর্যন্ত, সেটা বোধহয় বলতেছে। এটা কস্ট বেসলাইন বললে বোধহয় ভালো হতো, মনে হয় কস্ট বেসলাইন কি ডিক্ট করার চেষ্টা করছে। এটা প্রজেক্ট কস্ট বেসলাইন বললে ভালো হতো স্যার। হ্যাঁ, লাইন বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যায় পরে কারেক্ট করবে, ওরা আসলে এই সময় খুব তাড়াহুড়া করছে সবকিছু বানাতে গিয়ে। আচ্ছা, এটা লাস্ট বোধহয় টপিক, এটা ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন। তার মানে আমরা যে বাজেট করতেছি, বাজেট শুধু করলেই তো হবে না, ম্যানেজমেন্টের কিন্তু একটা কি ফান্ডিং লিমিট আছে, ওই লিমিটের বাইরে যাওয়া যাবে না। দেখবেন যে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা স্টুডেন্ট ম্যানুয়ালে, যে আপনার হ্যাঁ কোয়ার্টারলি সে ধরেন যে $1 মিলিয়ন দিবে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারে দিবে $1.5 মিলিয়ন। সো আপনি যখন বাজেটিং করবেন, করে যদি ওর বেশি হয়ে যায় তাই তো হবে না, তাহলে আপনাকে আবার ওর নিচে নিয়ে আসতে হবে, এবং সেই কোয়ার্টারে যে টাকাটা ডিসবার্স করতে যাচ্ছে ম্যানেজমেন্ট, সেইভাবে কিন্তু আপনাকে রিকনসাইল করতে হবে। যা চাবেন তাই কিন্তু কেউ দিবে না, অ্যাবান্ডেন্ট বাজেট কারো কাছে নাই। সো আপনার ম্যানেজমেন্টের বা যেটা অ্যাপ্রুভাল আছে, যে কোয়ার্টারে যে টাকা পাওয়ার কথা, তো সেইভাবে আপনাকে রিকনসাইল করে হয় আপনার প্রজেক্টকে অ্যাডজাস্ট করতে হবে, হ্যাঁ, কিন্তু আপনার ওটাকে এক্সিড করা যাবে না। ইউ হ্যাভ টু রিকনসাইল উইথ দ্যাট সিলিং পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন। এটা একটা টুল, আসলে আগে আমরা আলোচনা করছি, এটা একটা টুল যখন আমরা বাজেট ডিটারমাইন করব। আচ্ছা, ফিউচার যে চ্যালেঞ্জ আসতেছে বাজেট রিলেটেড, স্পেশালি বাজেটের চেঞ্জের, তার জন্য কয়েকটা জিনিসকে ফোকাস থাকতে বলছে। এক নম্বর হচ্ছে নতুন স্টেক হোল্ডার আসতেছে কিনা। নতুন স্টেক হোল্ডার আসলে তাদের এক্সপেকটেশন, তাদের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা বাজেটে ইম্প্যাক্ট করতে পারে। হ্যাঁ, আমরা একটা প্রজেক্টে বাজেট করতেছিলাম যে আমরা বলছিলাম যে 60,000 টাকার ল্যাপটপ দেবো। তো আমরা যখন এটা প্রপোজাল নিয়ে গেছি, ধমক দিচ্ছে আমাদের যে এই ল্যাপটপ তো দিলে তো কেউ কারো মোটিভেশনে থাকবে না, আপনি 1,90,000 টাকার ল্যাপটপ দিবেন, তাহলে না লোকজন মোটিভেটেড হয়ে কাজ করবে। আচ্ছা, মনিটর রিস্ককে আপনার থ্রু আউট দ্য প্রজেক্ট মনিটর করতে হবে, যে রিস্কের কারণে কি হবে, মানে আমাদের দেখা যাবে বাজেট চেঞ্জ হবে বা ইম্প্যাক্টেড হবে কোনো কিছু। তারপর মনিটর দ্য পারফরমেন্স, সাপ্লায়ার এবং ভেন্ডর থাকবে, তাই না? সেই সাপ্লায়ার এবং ভেন্ডর কিরকম পারফর্ম করতেছে, এটা যদি কন্টিনিউয়াসলি মনিটর না করেন, অনেক মানে বিরাট ঝামেলার মধ্যে পড়ে যাবেন আর কি। আর যত চেঞ্জ হবে সেটা যাতে চেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতে আসে এবং আমরা চেঞ্জ কন্ট্রোল করতে পারি, সেই প্রসিডিউরটা গভর্নেন্সটা ঠিক থাকতে হবে এবং সেইভাবে চেঞ্জ ম্যানেজ করতে হবে আমাদের। ওকে, সো গাইডলাইন মানে ওই যে ডিটারমাইন বাজেটের যে ইনপুটস গুলো এখানে আছে, টুলস টেকনিক আছে, ঠিক আছে, এবং ফাইনালি আউটপুট হচ্ছে টাইম ফেজড বা এস কার্ভ, যেটা সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট বাজেট, কস্ট বেসলাইন এবং প্রজেক্ট বাজেট। সো ঠিক আছে, আমাদের তাহলে আজকে আমরা কস্ট চ্যাপ্টার শেষ করলাম। এখানে কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা নেক্সট ক্লাসে শুরুতেই দেখব। এই যে এটা কমপ্লিটেড কাজ এবং একটা এসকাপ তৈরি করা, এটা আমরা নেক্সট ক্লাসে করে দেখব। তো আজকে ক্লাস এখানে শেষ।